যখন ওকে থাপড়াইতেছিলাম তখন ও আমাকে ধরে নিচে ফেলাই দেয়, কি দুইটা মেয়েকেও ডাকে ওনাকে রুমে নিয়ে যাও, রুমে নিয়ে বন্ধ করো, রুমের বাইরে আসবে না। আমাকে আমার হাত বাঁধে, আমার পাও বাঁধে। মেয়ে দুইটাকে রিকোয়েস্ট করি যে দেখো আমি একটা মহিলা, তুমি একটা মহিলা, একটা মহিলার সাথে তুমি এই কাজগুলো করো না, তুমি আমার যেটা বলবো আমি সেটাই করবো, কিন্তু আমার হাত পা বেঁধো না। আর তখন ও মেয়ে দুটা বলছিল আমাদের করার কিচ্ছু নাই। হাত পা বাঁধা পরে ও ডিং করে, মদ বলা হয় এখানে বাংলাতে, ওই সিরাপগুলো ও আমার উপরে ফেলে দেয়, ওই সিরাপগুলো আমাকে খাওয়ায়। তারপরে ও আমার সাথে ভাইয়া রেপ করে। মাই গডনেস। থাকুন, আমি কথা বাড়াচ্ছি না। রানী জাবেদ রয়েছে এখানে আমাদের স্টুডিওতে, এবং যেখানে আমরা শেষ করেছিলাম আমি একটু পেছনের থেকে টেনে আনি যে 7 বছর সংসার করার পর ওনার স্বামী আর্মি ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, এবং সাউথ আফ্রিকাতে মিশনে গিয়ে উনি সেখানে ট্রেনিংরত অবস্থায় মারা যান। বাচ্চাটাকেও দেখে যেতে পারেননি, 1.5 মাস গর্ভে রেখে বাচ্চাটাকে উনি ট্রেনিং এ যান। এবং এই মৃত্যু সংবাদটি যখনই শুনলেন তখনই জাবেদের মা অর্থাৎ রানী জাবেদের শাশুড়ি তখনই সেখানে স্ট্রোক করে মারা যান। পৃথিবী তাকে অনেক কিছু দিয়েছে, আবার সবকিছু নিয়ে যাচ্ছে। জীবনের প্রথম অংশটা একটু ভাবুন, সেই অংশটারই কিন্তু ঘুরে ফিরে আবারও রিপিটেশন হলো এই অংশে। সেখান থেকে আমরা শুরু করছি। রানী জাবেদ, আপনাকে অনেক ধন্যবাদ, আবারও এসেছেন আপনি। আপনি যদি সেখান থেকে শুরু করতেন যেখানে আমরা গত এপিসোডটা শেষ করেছিলাম। হ্যালো, আমি রানী জাবেদ, আবারও আপনাদের মাঝে আসছি। প্লিজ আমাকে শুনবেন আমার জীবনের কথাগুলো। তো আমার শাশুড়ি এই কথাটা শুনে ওইখানে স্ট্রোক করে, ওইখানে মারা যায়। তখন আমি সামনে ছিলাম, আমি এদিক দিয়ে বাবাকেও দেখতেছি যে বাবা কিছু বলতেছে না, আর মা এরকম। তো আমি বুঝতে পারি নাই যে মাকে ধরে চিৎতেছিলাম যে উঠো উঠো মা, তুমি উঠো, থাপড়াতেছিলাম তাকে, কিন্তু সে কথা বলে না। তখন আমাকে কিছু অ্যাঙ্কেল ধরে নিয়ে যায়, বলে যে পাগল মেয়ে, সে কোথা থেকে কথা বলবে, সে আর দুনিয়াতে নাই। তখন ভাইয়া রুমে নিয়ে এসে আমাকে যাওয়ার পর আমি রুমটাকে, বাবা এখানে পড়ে আছে। আমাদের বাসায় শুধু বুয়া ছিলেন, আবেদ ছিলেন না বাসায়। তো তারপরে অ্যাঙ্কেলকে বলতেছিলাম যে কি বলেছেন এরকম, যে এরকম কি বলা হচ্ছে, বাবার কি হচ্ছে। আমি এটা মনে করছিলাম যে বাবার কিছু হয়েছে এরকম। বাবা মাঝে মাঝেই পড়ে যেত, তো বাবার হাই প্রেশারের লোক ছিল, তো এটা মনে করতাম যে বাবার এরকম কিছু হলো, যে এনেকে অ্যাঙ্কেল এরকম কিছু কথা বললো তার জন্য মা এরকম হলো। কিন্তু আমার মাথার মধ্যে ওইটা ছিল না, পুরো খুশি ছিলাম। আমি অ্যাঙ্কেলকে বলতেছিলাম যে অ্যাঙ্কেল জাভেদকে ফোন করে, তো অ্যাঙ্কেল এতক্ষণ আর কিছু বলতে নাই। তখন বলছে যে জাভেদকে ফোন করবো কোথা থেকে, জাভেদ তো এখানে নাই। বলছে জাভেদ কোথায় গেছে, জাভেদের সাথে তো আমি আগেও কথা বলেছি। তো বলতেছে জাভেদ অন্য জায়গায় গেছে, জাভেদ তো এখানে নাই। তো আমি বলতেছি এই নাম্বারে ফোন দেন, এই নাম্বারে ফোন দিলে ওকে পাবেন। তো আমাকে তখন কিছু বলা হয় নাই। তো আমি বলতেছিলাম যে ও জাভেদকে ফোন দাও। তো এর ভিতরেই আবেদ আইসা পড়ে। আবেদ আইসা দেখে এরকম অবস্থা। তখন আবেদ প্রচুর চিল্লায়, আমাকে ধরে চিল্লায় যে কি হয়েছে। তখন বলি যে বাবার অসুস্থর কারণে মার এরকম হয়েছে। বলতেছে ভাইয়ারে ফোন দাও। তখন বলছে ভাইয়ের ফোন দাও। আরো ওর বন্ধু বান্ধব এনেকে আশেপাশে যারা ছিল বাড়ি, তারাও আশেপাশের লোক এসেছে, এসে দেখে যে এরকম অবস্থা। তো ওখানে মাকে ওরা সবাই এনেকে নিয়ে যায়। তো আমি একটারও বসে পড়ি। এখন আর আমি কিছু বলতে পারতেছি না, শুধু দেখতেছিলাম যে মাকে যখন নিয়ে যায় ওরা ধরে গোসল দেওয়ার জন্য নিয়ে যায়, তখন প্রচুর গরম ছিল। তো বলতেছে যে বেশিক্ষণ রাখা যাবে না, আর বরফ নিয়ে আসছিল যে বরফের নিচে এনেকে রাখার জন্য। তো বাবা বলল যে বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি বলতেছিলাম যে কি বড় বেশিক্ষণ রাখা যাবে না, যতক্ষণ জাভেদ না আসবে ততক্ষণের মধ্যে মাকে কোথাও নিবে না, মা এখানে থাকবে।
জাবেদ না আসা পর্যন্ত কোথাও মাকে নেবেন, আমার এতটুকু খেয়াল ছিল। বলছে যে জাবেদ আসতে পারবে না, জাবেদকে ফোন দেওয়া হচ্ছে, জাবেদ আসতে পারবে না। তখন আবেদ বলতেছিল যে কেন আসতে পারবে না ভাইয়া, দাও আমি ফোন দেই ভাইয়াকে। তখন অ্যাঙ্কেল ভাইয়াকে সত্য কথা বলে দিচ্ছিল যে জাবেদ দুনিয়াতে নাই। তখন ও আমার ধরে অনেকটা কান্না করছে আর চিল্লাচ্ছিল, প্রচুর ভাইয়া চিল্লাচ্ছিল। তো আমাকে তখন কিছু বলা হয় নাই, আমি তখনও জানি না। তো এইভাবে মাকে নিয়ে গেল, মাকে নিয়ে যে গোসল দিল, ওইখানে কোনাতে পড়ে আছে। এখন আমি কিছু বলতে পারি না, আর আমি কান্না বলে করতেছিলাম না, আমি শুধু দেখতেছিলাম যে কি হইতেছে। তখন ওইখান করে লোকে এদিকে আমাকে কান্না করার জন্য যে ওর কি হলো হঠাৎ করে। তো ভাই 2-3 ঘন্টা পরে বললো যে না কিছু হয় নাই, যাবে তার এখানে আসতে পারবে না, যাবে তো অন্য জায়গায় চলে গেছে। ভাইয়া ফোন দেওয়ার এতটা চেষ্টা করতেছি, ফোন লাগতেছে না। আর ওইখানে ওদের ইসেকে বলা দেওয়া হয়েছিল যে যদি ওর ওয়াইফে ফোন দেয় তাহলে কথা নাকি ওর সাথে এটা বললেন না। রাত 3টা বাজে আম্মুকে ওখানে গোড়া কবরস্থানে মাটি দেওয়া হয়। 1 সপ্তাহ পরে ওখান থেকে জাবেদকে ফেরত দেয়। যখন জাবেদের ভাইয়া আসে, ডেড বডি আসে আমাদের বাড়িতে, তখন বেলা 3টা ছিল। তো অ্যাম্বুলেন্স ওকে নিয়ে আসছিল, করছে যে আমার গেটের সামনে নাকি আমাকে লক করতেছে, আর অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতেছি। কেন ভাইয়াকে বলতেছিলাম আমি আবেদকে যে আবেদ দরজা খোলো, অ্যাম্বুলেন্স আসছে কোথা থেকে, তাও আমার বাড়িতে আসছে কোত্থেকে। আমি জেনে ভাই কিরকম হয়ে গেছিলাম, আমি এনে উল্টাপাল্টা কথা বলতাম তখন। তখন এনে কি বললো আমাকে আবেদ যে না কিছু অ্যাম্বুলেন্স ওই পাশের বাড়িতে আসছে, তো আপনি ভিতরে যান, তাও শুনতেছেন। তো আমি বলতে আসছি যে না আমার বাড়িতে আসছে, লক করছে। তো যখন ভাইয়া লক খুলি, দরজা খুলে যাই, তো যাই দেখি যে জাবেতের ডেড বডি এনেকে ইসে করে নিয়ে আসছে, তো করে নিয়ে আসছে। বাবা, পাশের বাড়ির লোক সব নাকি আপনার একসাথে, কমসে কম না হইলেও ওইখানে 200 লোক কাট্টা হয়ে গেছে একসাথে। হ্যাঁ, যে একটা শোর হয়ে গেছে, জাবেতের লাশ আসছে, ডেড বডি আসছে। তো আমি এনেকে ওইখানে আর কিছু বলতে পারছিলাম না, তাকে আমি দেখতে পারছিলাম না, ভাই আমাকে দেখাইতে পারে নাই। আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। আমাকে বলে এতটা মারা হয়েছিল, এতটাই করা হয়েছিল, আমি কথা বলতে পারছিলাম না, কিছু বলতে পারছিলাম না। এইভাবে আমি বলে 3 মাস ছিলাম, কথা বলতে পারতেন না, কথা বলতে পারতাম না, কাউকে দেখলে বলে চিনতামও না। হ্যাঁ, আমাকে হাসপাতালে রাখা হয়েছিল। এটা বাবাকে বলা হয়েছিল। বাবা বলছে পরে যে ডক্টর এনেকে বলছিল যে একে মেন্টালি হাসপাতালে দেওয়া হোক। তো বাবা বলছে এটা কোনোদিন হবে না, ও যদি পাগলও হয়ে যায় তাহলেও আমার বাড়িতে থাকবে, আমার বাসায় থাকবে। তো 3 মাস পরে ভাইয়া এনেকে আমার আস্তে 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 আমি এসে আসি। তো যখন ভাইয়া 3 মাস পরে আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার পরে 15 দিনের মতো হয়, আমার পুরাটাই সুস্থ আসি। একটা চিক মারছিলাম যে আমার জাবেদ কোথায়, বাবা বলো বলো আমার জাবেদ আমার ছেড়ে কোথায় গেছে, আর কেন গেছে, কোথায় রেখেছো জাবেদকে। তো ডাক্তারে ফোন দিয়েছিল, ডাক্তারে আসা বলছে যে হ্যাঁ ওর ঠিক হয়েছে, ওকে এখন বলো পুরাটা, ওকে সত্য বলে দাও। তখন বাবা আমাকে বলছিল তোর জাবেদ আর দুনিয়াতে নাই, কখনো আসবে না। তখন ওকে কেন আসবে না, ওকে আসতে হবে, ও আমার জন্য আসবে, আমার বাবুর জন্য আসবে, আর না তো আমি মরে যাবো। ভাইয়া অনেকবার সুসাইড করতে গিয়েছি, অনেকবার ভাইয়া, পারি নাই সুসাইড করতে, বাবার জন্য পারি নাই, ছেলের জন্য পারি। যখনই আমি সুসাইড করতে যাই, এইটা চাই আমি করতে ভাইয়া, তখনই ওর চেহারাটা সামনে আসে আর বলে যে রানী তুমি কি করতেছো, কেন করতেছো, তুমি তো আমার ওই বাহাদুর রানী। ভাই সবসময় অনেক কথা মনে পড়ে। আগে আমি মা বাবার জন্য ঘুমাতে পারতাম না, তারপর আমি ওর জন্য ঘুমাতে পারি না। আমি কি করেছি, অপরাধটা কি যে আমাকে আল্লাহ পাক এইভাবে সাজা দিয়েছে, কেন দিয়েছে আজ আমি জানতে চাই। প্লিজ ভাইয়া আমাকে একটু বলো, আমি কোথাও আমি খুঁজে পাই না যে আমি কি ভুল করেছি। আমি জাবেদের কাছে, আমি আমার মা বাবার কাছে আমি ফিরে যেতে চাই, এখনো চাই ভাইয়া। আমি এরকম দুনিয়াতে বাঁচতে চাই না যেখানে আমার আপন কেউ নেই ভাইয়া। আমি এরকম কি করেছি, আমি নিজের অপরাধ তো জানি না ভাইয়া, যে আমার অপরাধটা কি।
আমি যেতে চাই আমার মা আমার কাছে, আমার জাভেদের কাছে আমি যেতে চাই ফিরে। আমি কিছু চাই না, প্রিয় শ্রোতা, আমি কিভাবে সান্ত্বনা দিব বা আমি কিছু মিনিমাম চাই না ভাইয়া। মিনিমাম কি বলা উচিত সেটুকু আমার মাথায় নেই। এই প্রশ্নটা আপনাদেরকে করছে, আপনারা লিখুন, ফেসবুকে লিখুন। এটা আর একটা অংশ শুরু হলো জীবনের। ওর এখানে এসে গল্পটা বলার সুযোগ করে দেওয়ার কারণ আপনারাই তো দেখেছেন যে কত বেশি ডাইমেনশন ছিল। শুরুর গল্প ঘটনাটা শুনেন, মাঝখানের জীবনটা শুনেছেন, এখন দেখুন জীবনের শেষ অংশ। 57 বছর বয়স আমাদের আজকের অতিথি। পুরোটা সময় সাথে থাকুন, আরো অনেক কিছু বলার আছে, অনেক কিছু শুনবেন। একটু সামলে নিয়ে বলতে হবে রানী জাভেদ, আপনাকে বলছি একটু সামলে নিয়ে। ভাইয়া সামনের জীবনগুলো তো আমি কিভাবে বলবো, নিজেও চিন্তা করতেছি। আপনার জন্যই লাখ লাখ মানুষ, আমরা অসংখ্য পরিমাণে আপনার জন্য লেখা পেয়েছি, ফোন পেয়েছি, আপনার গল্পটা শুনতে চায় পুরো বাংলাদেশ। আপনি একটু সামনে নিয়ে বলুন। হ্যালো 8920 ইতিহাসে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ এবং রুল ব্রেক করা একটা গল্প, আজকের জীবনের গল্প, রানী জাভেদের জীবনের গল্প। এটা আমার মনে হয় সারা জীবন মনে রাখবেন আপনারা, কারণ এমন ঘটনাগুলো আমিও কখনো শুনিনি যে আজকে আমি শুনছি। এই জন্যই বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, এবং সেটার আসলেই আজকে তাৎপর্য আমি বুঝতে পারছি। রানী, তারপরে ভাইয়া বললাম যে বাবা, আমি আর বাবা আর কাঁদবো না, অনেক কেঁদেছি। তো ও একটা কথায় ওর চিঠিগুলো পড়তাম, যে চিঠিগুলোতে বাহাদুর লিখতো আমাকে, বারবার পড়তাম ভাইয়া। পড়লে আমার শক্তি হইতো, আমি বল পাইতাম। আমি তখন ওকে বললাম যে জাভেদ, আমি তোমার মতো করে চলবো যেমন তুমি বলেছিলে। ও বলতো সবসময় 5 টাইম নামাজ পড়বা, মানুষকে ভালো রাস্তা শিখাবা, তোমার কাছে 2 টাকা থাকলে 1 টাকা দেবা, যদি পারো তাহলে তুমি মানুষের খেদমত করার জন্য এরকম একটা কাজ করো। তো আমি ওই চিঠিগুলো আর পড়ি, মাথার ভিতরে এরকমই আসে যে ও তো এ চাইছিল যে আমি মানুষের খেদমত করব। তো বাবাকে বলি যে বাবা, আমি ওইখানে খানা বানাই, অনেক নাকি ডেক করে খানা বানাইয়ে ইউসুফ অ্যাঙ্গেলকে নিয়ে যাই ওইখানে মাদ্রাসায় মসজিদে দিয়ে আসি। আর ওর কবর দূরের থেকে, পাকিস্তানের কবর মহিলাদেরকে যেতে দেয় না। তো তারপরে আমি আসি, আসার পরে নাকি বলি যে ওর কবর থেকে আমাকে একটু মাটি এনে দাও, কানটা নাকি অ্যাঙ্কেল করে আইনা দেয়। তো বলি যে তোমার মাটির কসম খেয়ে বলি যে তুমি যেটা চেয়েছো আমি সেটাই করবো, মানুষের খেদমত করব। তারপরে 1.5 মাসের মতো, 1.5 মাস হবে পরে এনেকে ওইখান থেকে অ্যামাউন্টস গুলো আসে। অ্যামাউন্টস মানে এটা বোঝাচ্ছেন যে যে পরিমাণ টাকা দেওয়া হয় একজন আর্মি অফিসার মারা গেলে তার ফ্যামিলিকে, সেটা? ওকে। আমি ওখান থেকে রিসিভ করি। ওই বাবা এখন বলতেছে যে মা, এনেকে বাংলাদেশে যাব। তো বাবাকে বলি যে ঠিক আছে তুমি যাও, আর আমার তখন আবার একটা কাজ থাকে, সেই কাজটা আমার হলে তারপরে আমি আসবো, বাংলাদেশে আসবো। আর যখন আসবো তখন অ্যাঙ্কেল বাগারা বললো কি যে আমরাও সবাই যাব, ইসুফ অ্যাঙ্কেল, তারপরে আমার ফুপু, তো আমরা সবাই নাকি যাব। তো এই টাকাগুলা করে বাবা চলে আসলো আবেদকে নিয়ে। আবেদ বাংলাদেশে চলে আসে। আবেদ বলতেছে যে আর এই দেশে থাকবো না। তো ওই সবই করে চলে আসে, টাকা পয়সা করে। আমার ওখানে একটা ডিজাইনার শো থাকে ইসলামাবাদে। তো আমি ওই কাজটা সারার পরে এতে আপনার 93-তে যে আমি বাংলাদেশে ভাইয়া ফিরি। আচ্ছা মা, আপনি 93-তে বাংলাদেশে ফেরেন, তাই তো? আর আপনার শ্বশুর আর তার ছোট ছেলে অনেক আগে বাংলাদেশে একেবারেই চলে আসে? হ্যাঁ, ওরা একেবারেই চলে আসে। আচ্ছা, তারপরে আপনি ফুপুকে নিয়ে আসেন, তাই তো? হ্যাঁ, ফুপু আসে। আপনি ওখানে ছিলেন কি নিজের ওই যে ডিজাইনের কাজটা করতেন, খরচটা ওভাবেই চালাতেন নিজের, তাই তো? হ্যাঁ। এবং ফুপু তো ছিলই, তাই না? হ্যাঁ, ফুপু ছিল। তারপরে দ্বিতীয় কথা ছিল, ওখান থেকে এলান হয়েছিল যে আমার ছেলের পুরো খরচটা ওখান থেকে 18 বছর পুরো হওয়া পর্যন্ত ওর লেখাপড়া এভরিথিং যা হয় পুরো খরচ গভর্নমেন্ট করবে। গভর্নমেন্ট দিবে? জি, গভর্নমেন্ট দিবে। আর ওর বাবার জায়গাতে যদি ও জয়েন করতে চায় সেটাও সে পারবে। আচ্ছা, প্রিয় শ্রোতা, এরকম একটা অবস্থায় আমরা বিরতি নিচ্ছি। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবং রানী জাভেদের গল্প শুনছেন, যেটা গত বুধবারের কিছুটা শুনেছেন এবং আজকে শুনছেন। পুরো অনুষ্ঠান জুড়ে এখনো জীবনের গল্পের প্রবেশও করিনি, মাত্র বাংলাদেশে আসলো
ওর জীবনের গল্পটা ধরে নিন যে এখন শুরু হতে যাচ্ছে, যেটা শুনে সহ্য করাটা অনেকখানি শক্ত হবে, আর ওইগুলো সহ্য করে কি করে বেঁচে আছে। এই কারণেই আজকে আপনাদের সামনে গল্পটা উপস্থাপন করছি। ছোট একটি, আপনি বাংলাদেশে আসলেন ফুপুকে নিয়ে, আপনি কি একেবারেই চলে আসার? না না না, আচ্ছা, এটা আসে এনেকে আমার ফুপু এখানে সম্পত্তি ছিল আমার ফুপুর, তারপরে এনেকে আমার বাবার। তো ওই ফুপু বলতেছিল যে সম্পত্তি গুলা এনেকে বাংলাদেশে আর ফুপুর আসাও হয় নাই। আর জি। ইসু ব্যাংকেল সে এনেকে বলছিল যে সে আমাকে অনেকটা বাহাদুর, যেরকম আমার হাজবেন্ড আমাকে বাহাদুর মনে করতো, সে আমাকে ওই রকম ভাবে বাহাদুর ভাবে মনে করতো। আর সাপোর্টও সে আমাকে প্রচুর করেছে। তো সে বলছে যে এরকম বাহাদুর মা বাবার দেশটা দেখতে যাব, বাংলাদেশটা দেখতে যাবো। আর কয়েকবার এসেছিল সে। তো তখন ফুপু আসে, ফুপুর শ্বশুর আসে, আর ফুপুর একটা বাচ্চা এনেকে আমার ফুফাতো ভাই সে আসে, আর আমি আসি, আর আমার ছেলে বাড়িতে যাই। যখন আমার বাবা তখন এসে থাকতো, কুমিল্লা থাকতো, আমাদের অরিজিনাল বাড়িটা সেই বাড়িতে নাকি যেত না, কেন সে বাড়িগুলাতে মনে হয় গেলে অনেক কিছু মনে পড়তো বাবার। আর আমরা এমনি দেখতে গেছি। তারপর ওখানে যাওয়ার একটা উদ্দেশ্য এটা ছিল যে আমাদের যখন জং হয়, জংয়ের দৌরানে আমি অনেকটা পিছে চলে যাব, যে ওই টাইমে আমার দাদু আমার আম্মু তখন বেঁচে থাকে, তখন তারা নাকি তাদের যে আপনার বাড়ির কাগজাত থাকে, দলিল হতো, গয়না, তারপর এখানে টাকা, তখন ওরা এই জিনিসগুলা, ওই আমাদের ঘর তখন পাকা ছিল, তখন ওইটা মাটির নিচে রেখে ওটাকে পাকা করে নাকি করে দেয়। ওটা শুধু আমার ফুপু জানে, আমিও জানি না। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ। তো এগুলো ওখানে রাখা ছিল। তোমার ফুপুর আসা এটার জন্য, ফুপু দেখার জন্য আসছে। আর ওইগুলো, আর আমার যে ফুপুর যে জায়গা জমিগুলো পাবে সেগুলো নাকি ফুপু নাকি লিখে দেওয়ার জন্য আসছে আমার ছেলেকে, সায়ানকে, যে সব নাকি ওকে লিখে দিব। তো এই আমি কিন্তু প্রথমবারে বাংলাদেশে আসি আমার ফুপুকে নিয়ে। কত বছর পর আসলেন? হ্যাঁ, তুমি মনে করেন ওই 71-এর সময় জঙ্গের পরে যান। আর ফিরছেন হচ্ছে কত সালে? এই 93 সালে। বেশ অনেকগুলো বছর, 20 বছরেরও বেশি। জি। তখন ফেরার পরে মনে করেন ওই সব এমনকি ওই জায়গা জমি সব এমনকি ওটাকে কি বলা হয় যে বেহাল উধাও। বাড়িতে গেলেও মনে করেন প্রচুর জায়গা জমি ছিল আমাদের। তো ওইগুলা এনেকে বাবা এনেকে ফুফুকে নিয়ে এনেকে আমার ওই আঙ্কেলকে নিয়ে বসে, তার বাদে আমার ছেলের নামে এনেকে লিখে দেয়, সায়নের নামে, যে এই সব কিছু ওর। হ্যাঁ, ফুপুর যা থাকে। আর ওই যে ওইগুলা উঠানো হয় নিচে জমিনের 20 বছর পরেও। হ্যাঁ, ওইগুলা ওইভাবেই ছিল, খুব সুন্দর করে রাখা ছিল। হ্যাঁ, ওইভাবে প্লাস্টিক করে ওইভাবেই ছিল, ওইগুলা উঠানো হয়। তো ওইগুলা উঠানোর পরে সবাই নাকি হয়ে যায় জায়গা জমি কাগজ বাগারা সব নাকি, তখন নাকি আমার দাদু নাকি দাদি করে রেখেছিল। তো তারপরে নাকি সব আমার ছেলের নামে দেওয়া হয়। ওইখানে একটা শিলমুড়িতে, যারা কুমিল্লার লোক তারা চিনবে এটা। তো শিলমুড়িতে নাকি একটা ইয়েছে, বৌদ্ধ একটা মিনার আছে। আচ্ছা, বৌদ্ধদের মন্দির। বৌদ্ধদের, হ্যাঁ, অনেক খুব সুন্দর বানানো। ওটাকে অনেক লোক দেখতে যায় ওখানে গেলে। তো ওই ইটাকে, জায়গাটাকে দেখার জন্য আমার ফুপু, আমি যাই নাই, আমার বাবু, আর আমার নাকি ওরা সবাই নাকি ওই দেখতে যায়। দেখার পরে ওইখান থেকে আমার বাবুটা হারায় যায়। হ্যাঁ, বাবুটা হারায় যায়। মানে আপনি দেখতে যাননি তো বললেন? না, আমি যাই নাই। বাবুটা, আপনি আর বাবু কোথায় ছিলেন? বাসায় ছিলেন? না, বাবু ও আমার ফুপা, ওই আমার আঙ্কেল, ওই ইসুফ আঙ্কেল। ও, ইসুফ আঙ্কেল বাংলাদেশে আসে? হ্যাঁ। আচ্ছা, ইসুফ আঙ্কেল আর হচ্ছে আপনার বাচ্চাটা, তারপর আমার দেওর, এই সব নাকি ওইখানে ঘুরতে যায়। আচ্ছা, ঘুরতে যায় এলাকা, হ্যাঁ, দেখতে যায়, খুব সুন্দর জায়গা, ওইগুলা দেখতে যায়। ওইখান থেকে ও অনেকে হারায় যায়। আমি জানি না আমার বাবুটা কোথায় আছে। অনেক দেরি হয়ে যায়, আর বাসায় কেউ আসে না। তো না আসতে নাকি বলতেছে এতটা দেরি হয়ে যেতেছে, কেন আসে না? আর তখন মোবাইল ফোন ছিল না যে ফোন করে জিজ্ঞাসা করব, এরকম কিছু। ওরা আবার থানাতে করে তারপর এন্ট্রি করে তারপরে আসছে। আপনি জানেন না তখন? না, আমি জানি না তখন। তো বাসায় এনেকে কেউ আসে না। এখন তখন এনেকে অনেকটা রাত হয়ে যায়, যে ওরা কোথায়। ওরা থানাতে এনেকে এন্ট্রি করতেছে, করছে। তো করার পরে এনেকে আসছে বাসায়, যে আয়সা এনেকে এখন কি করব আমরা, যে এখন ওকে কি জবাব দিব, আর এখন ওকে কি বলবো যে ও কোথায়। তারপরে বাসায় আসলো। আসার পরে নাকি আমি বলতেছি সায়ন কোথায়। তো আমি মনে করতেছি যে ওরা মজা করতেছে আমার সাথে,
হ্যাঁ, ও বলতেছে, আবেদ বলতেছে শায়ন হারাই গেছে, এমনি একদম সিধা ভাবে শায়ন হারাই গেছে। কি বলতেছে শায়ন হারাই গেছে? শায়ন কিভাবে হারায়? হ্যাঁ, ও কেমনে হারাবে? হ্যাঁ, মজা করো। হ্যাঁ, তা আমি মনে করছি মজা করতেছে। হ্যাঁ, তো এরপরে বলতেছে না ভাবি মজা করতেছি না, সত্যিও হারাই গেছে। হ্যাঁ, ওকে পাইতেছি না, আর ওকে না পাওয়াতে আমাদের এত দেরি হচ্ছে। আর এটা হচ্ছে তো অ্যাঙ্কেলকে ধরে আমি বলতেছিলাম আমার বাবু কই, আমাকে কি বলতেছেন, এটা কি সত্যি না মিথ্যা? তো অ্যাঙ্কেলও এতটা বাহাদুর ছিলেন ও, কিন্তু ও বলতেছে আমার কাছে তো কোনো জবাব নাই মা, তোকে কি জবাব দিব, তোকে কি জবাব দিব? তো ভাই ওইখানে আমার জীবনটা শুরু হয়ে যায়। যেটা কি বলতেছে ফুফু, যে আমার তার কোনো ভাষা ছিল না, সে চুপচাপ ছিল। আমার বাবার কোনো ভাষা ছিল না, কার কোনো ভাষা ছিল না। আমি সবাইকে মারতেছিলাম, সবাইকে মারতেছিলাম, বড় ছোট যে ছিল। আমি জানি না তখন আমি কি পাপ করেছি, সবাইকে আমি মারতেছিলাম যে আমার বাবু কোথায় বলো। আমি তো ওয়াদা করছি জাবেদের সাথে যে আমি আর কখনো কাঁদবো না, আমি ওইভাবে চলবো যেভাবে ও চাবে। তো এটা কি হলো, আমার যাওয়ার 15 দিন আগে এটা হয়েছিল। তখন কি আবার আমার ভাইয়া ফোন আসে, এইভাবে ভাইয়া আসে যে আমি জানি না, আমি নিজে বলতেছি যে আপনাদের সাথে হয়েছে কিনা আমি জানি না, কেন হয়েছে সাথে আমি এটাও জানি না। তখন সবাইকে মারতেছিলাম, আর নিজেকে ভাইয়া যখন পাগল হয়ে গেছিলাম তখন নিজেকে মারতেছিলাম, নিজের চুলকে ভাইয়া ছিনতেছিলাম, নিজেকে চুরি মারতেছিলাম, চুলগুলো ভাইয়া ছিঁড়ে আমি জমা করে ফেলছি। কি করতেছিলাম আমার নিজের কোনো হুঁশ ছিল না। এখনো দেখতে পারেন আমার গায়ে, আমি নিজেকে কাটতাম যে আমার কি হলো। তখন ওরা 3-4 জন আমাকে ধরে বসা যে করো, রিল্যাক্স করো, আমি পয়সা আনকে এনে দিব। ভাই ছিলাম না, আর আমি পাচ্ছি না, আমি তখনও পাইনি, এখনো পাচ্ছি না। ভাই আমার জীবনের সাথে কি খেলার খেলছে আল্লাহ পাকে, কেন খেলছে? শুনেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল অনেক, তার উম্মতের জন্য অনেকটা সে লড়ছে, কিন্তু আমার মনে হয় যে আমি আল্লাহ পাকে তার মতো আমাকে লড়াচ্ছে, আমাকে যুক্ত হচ্ছে। ভাইয়া তুমি আমার জায়গাতে একটুকু দাঁড়াইয়া দেখো, আমি কিভাবে বাঁচবো ভাইয়া বলো। তারপরে এরকম করে ভাইয়া আর আমার পাচ্ছিলাম না, দিনের পর দিন আমি 15 দিন তাক পর্যন্ত ভাইয়া কিছু খাচ্ছিলাম না, পারছিলাম না, পানি আমার যায় নাই ভাইয়া, শুধু আমার আমি এদের থেকে মা করে ডাক দিত ওদের। আমি ভাই সব দুঃখ ভুলে গেছিলাম, ওর মা ডাকে, ও যখন আমাকে মা করে ডাক দিত সব দুঃখ আমি মিটে যেতাম। সবকিছু হারানোর পরে তো আপনার একটা মাত্রই সম্বল ছিল, দুঃখ আমি মিটে যেত ভাইয়া। এই সন্তানটাকে হারালেন, আমি আমার জাবেদকে ওর চেহারা দেখতাম, কারণ জাবেদের তো অস্তিত্ব ওর মধ্যেই ছিল। আসলে না, আমি জাবেদের সবকিছু ওর ভিতরে পাইতাম। আমার জাবেদ ভাই এরকম করে হাঁটতো, যখন চলতো এরকম করে হাঁটতো, সব জয় দেখেছি, এখনো। প্রিয় শ্রোতা, একটু উপলব্ধি করবেন আপনি, এখানে উপলব্ধি ছাড়া বোঝার বা বলার কিছুই নেই। আমিও বাকরুদ্ধ, আমিও কিছু বলতে পারছি না, কারণ এখানে কি যে বলা উচিত এটা আমি জানি না। আমি শুধু অপেক্ষা করছি যে ও নিজেকে বলে সামলে নিয়ে কখন বলবে। আল্লাহ পাইয়ে বলে পরীক্ষা করে, ভাই এটা কিরকম পরীক্ষা আমাকে একটু বলবে তোমরা, প্লিজ আমাকে একটু বলো এটা আমার কিরকম পরীক্ষা বলো। আমার মতো সব মায়েদের কাছে জিজ্ঞেস করি, বলো কিরকম পরীক্ষা আল্লাহ আমাকে করছে মাইয়ে। আমি কিভাবে, সবাই বলে ধৈর্য করো, কিভাবে করবো বলো, আমাকে একটু বলো। জানি না এখানে কিভাবে সান্ত্বনা দিব, কিভাবে সামলাতে বলবো জানি না, কিন্তু লাখ লাখ মানুষ বসে আছে, পুরো বাংলাদেশ বসে আছে আপনার গল্পের জন্য। বলো আমাকে একটু বলো। আমার সাথে প্রমিস করছে যাবে, আমার সবসময় আমার মুশকিলে আমার সাথে থাকবে।
কোথায় আছে ভাইয়া বলো তো, কোন জায়গাতে আছে, কোথায় আছে আমাকে নিয়ে যেতে বলো, আমি যাবো। প্রিয় শ্রোতা, আমরা যদিও এরকম সময় কোনো ব্রেক নেই না, কিন্তু আজকে নিতে আমি বাধ্য হচ্ছি যে রানী জাবেদের পক্ষে এখনই আবার গল্প বলা সম্ভব নয়। একটা ব্রেক আমি আবারও নিচ্ছি, যেটা আমাদের অনুষ্ঠানের রুল ব্রেক করে নিচ্ছি। অনুষ্ঠানের জন্য রুল, কিন্তু রুল অনুষ্ঠানকে ছাপ। রানী জাবেদের কাছে যাচ্ছি, প্লিজ তারপর থেকে আপনি যদি বলেন। জি ভাইয়া, তো তখন ওখান থেকে মনে করেন আমার 15 দিন বাকি ছিল, সামনে 3 মাস পুরো হওয়ার। তো তারপরে আবার এনেকি ভিসা বাড়াইলাম, তো আরো 3 মাসের জন্য। তো বাড়ানোর পরে এখান থেকে আবার খোঁজাখুঁজি প্রচুর হয়েছে, প্রচুর। আমার বাবা এনেকি যাদের কাছে যেতে ছিল, যে যেখানে বলছে যাওয়ার জন্য, যে হাসপাতালে বাংলাদেশে এটা হয়, অমুকের কাছে যাও বলে দিতে পারবে, অমুকের কাছে যাও এটা করতে পারবে, যে যেটা বলেছিল আমার বাবা, খুলনা বাগেরহাট কোথাও যে যেখানে যেটাই হয়েছিল সেটা নাকি 3 মাস পরে সে করেছিল। তো কোথাও থেকে খোঁজ আসছিল না, খোঁজ না পাওয়াতে এনেকি আমার খালি ফিরতে হলো। আবার 3 মাস পর আমি খালি ফিরলাম, কেন আমার তার এখানে কিছু ছিল না। তো সবাইকে নিয়ে আমার শুধু আমার বাবা আর এখানে আবেদ রয়ে গেল, আর আমরা সবাই যারা আসছিলাম সবাই ফিরলাম। ফেরার পরে আমি ফুফুর কাছেই থাকতে লাগলাম। ওইখানে ফুফু আমাকে একা ছাড়লো না, বলতেছিল যে একা তুমি কিভাবে থাকবা, এখন তো একদম একা। আর ওই বাড়িতে মনে করেন আমি, আমার বাড়িটা ছিল করাচিতে, ডিফেন্স এলাকাতে। তো ওইখানে নাকি যদি যাইতাম, আমরা ইসে থাকতাম লাহোর থেকে ওইখানে যাইতে 2 দিন লাগে। তো আসতাম প্রত্যেকটা সপ্তাহে নাকি আসার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না, টাইম পাইতাম না। তো আসলে ওইখানে থাকতে পারতাম না, কিছুদিন থাকে নাকি ওর নাকি ফটো দিয়ে আমার পুরোটা ঘর সাজানো ছিল। তো এখানে আসলে ওর কথা অনেকটা মনে পড়তো। তো ফুফু আমাকে ওর কাছে নিয়ে গেল, বলতেছে একে আর এখানে রাখা যাবে না একা, অথবা অনেকবার সুসাইড করার জন্য বললাম, অনেকবার সুসাইড করার জন্য চেষ্টা করেছি, তো করতে পারিনি। যখন সুসাইড করতে গেছি, জাবেদের চেহারা এসে পড়ছে, ওর কথা এসে পড়ছে। তারপরে আবার সবচেয়ে ভয়ঙ্কর লাগতো এটা যে আমি নিজেও মানুষকে তালিম দিতাম, নিজেওকে শিখাইতাম, মানুষকে শিখাইতাম যে মরাটা কত দুঃখ পাপ, মরাটা মানুষ তো মরে যায়, মরাটা অনেক সোজা, কিন্তু মরাটা অনেকটা সোজা ভাইয়া, কিন্তু বেঁচে থাকা যে এত কঠিন। মরে যাওয়াটা এত সহজ না, অত সহজ ভাইয়া, অত সহজ আপনি তো ভাইয়া। মানে এটা একটা পাপ কাজ, অনেক বড় গর্হিত কাজ। হ্যাঁ, তারপর কিন্তু অনেকবার চেষ্টা করেছেন, আপনি কি পেরেছেন? যে পারি নাই ভাই, এটা বললাম যে মরাটা ভাই, এর জন্য এনেকি ওর চেহারাটা সামনে এসে পড়তো। দ্বিতীয় কথা ছিল যে আমি নিজেকে শিখাইতাম, যে লোকের শিখাইতাম যে দেখো মৃত্যুর পরে কোনো মৃত্যু হয় না, কিন্তু মৃত্যুর পরে এনেকি যদি ভাইয়া অপরাধ করার পরে সাজা হবে, তারপরও আমরা ভেস্তে যাবো, কিন্তু এরকম যদি এটা কিছু হতো তাহলে অবশ্যই এনেকি মারা যেত। কিন্তু ওইটাই মনে করে যে ওখানে তো মনে করেন জাহান্নাম ছাড়ার কিছু নাই, যারা সুইসাইড করবে তাদের জাহান্নাম ছাড়ার কিছু নাই। তো এটাই করে ভাইয়া মরতে পারতাম না, তো এই কাজটা করতেও পারি নাই। তো যাই হোক, এনেকে ফুফুর কাছে নিয়ে গেল। আবার এনেকে মানুষে বলে যে ভুলে থাকো, সহ্য করো, কিন্তু হ্যাঁ আল্লাহ পাকে হেন তার শুকরিয়া আদা করি, সে অনেকটা সহ্য দিয়েছে, তার জন্য বেঁচে রয়েছি, এটাও তার একটা নীলা খেলা। তো আবার নিজের কাজে লেগে গেলাম। আর অ্যাঙ্কেল, সে আমাকে অনেকটা সাপোর্ট করেছে, প্রচুর সাপোর্ট করেছে। তারপরে দুবাইও আমি গেছি, দুবাই ওখানে আমি ডিজাইনের জন্য গেছি। তারপর ওখানে আমি তালিমের জন্য গিয়েছি, ওখানে আমি নিজেদের তালিম করাচ্ছি, তালিম দিচ্ছি, অনেকদিন ওখানে রয়েছি। তো তারপরে একদিন 2 বছরের মাথায় এরকম হয় যে আমার ফুপু সে অসুস্থ হয়ে যায়, অনেকটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তার হয় ক্যান্সার। জি, তার ক্যান্সার হয়, এবং তার ক্যান্সার হয়। ক্যান্সার হওয়ার পরে নাকি তাকে বাইরে, কেন আমার যে অ্যাঙ্কেল ছিলেন সে বাহিরে
লাস্টে মেয়ে বিয়ে করছে, সে বাইরে নাকি নিজে, ওইখানেও সে ভালো হয় না, তার ক্যান্সারটা ওইখানে ভালো হয় না, বা লাস্ট পর্যায়ে ছিলেন যখন ধরা খায় এই জিনিসটা, তখন লাস্ট পর্যায়ে ছিলেন, সে লাস্ট স্টেজে ছিলেন। কি ধরনের ক্যান্সার ছিল এটা? হ্যাঁ, তার ব্রেন ক্যান্সার আচ্ছা। ছিল। জি। তো এটার পরে আর তার একটা ছেলে একটা মেয়ে ছিলেন, জি। দুইটাই বাচ্চা ছিলেন আমার ফুপুর। জি। হ্যাঁ, তো তারপরে নাকি সে মারা যায়, 2 বছর পরে মারা যায়। ফুপুটাও মারা গেল? হ্যাঁ, 2 বছর পরে মারা যায় ফুপুটা। মানে আপনার তো আর কিছুই রইল না না, এখন। আমার আপন বলতে নাকি কিছুই নাই। মানে জীবনটা কতখানি ট্র্যাজেডিক হতে পারে তা আজকের এই অনুষ্ঠানটা শুনেই সবাই বুঝতে পারছেন যে তো এই যাবৎকাল হ্যালোউইন 920 সর্বোচ্চ ট্র্যাজেডিক গল্প, আমি এটা বলবো। এখনো শেষ হয়নি গল্পটা, তারপরে আমি বলতে বাধ্য হচ্ছি। এবং যারা কোনোভাবে প্রথম এপিসোডটা মিস করে গেছেন, ইউটিউবে তারা এই শোটা পাবেন। আমার পেজে কানেক্টেড থাকুন, সেখানে আমি লিংক দিয়ে দেবো, ইউটিউবের ডাউনলোড লিংক, সেখান থেকে পাবেন। এছাড়া চাইলে আপনি এবিসি অনলাইন লিখে ইউটিউবে যে চ্যানেলটি আসবে সেখান থেকে এই শোটা শুনতে পারবেন। আর চাইলে আপনারা কিন্তু SMS-ও করতে পারেন আমাদেরকে, এই শো সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন। 222 অর্থাৎ 2221 এই হচ্ছে নাম্বার, শুরুতে লিখবেন এবিসি। হ্যাঁ, তারপরে তো পরে ভাইয়া ওখানে ফুপু 2 বছর পরে মারা যায়। 2 বছর পরে মারা গেলে আমি তখন মনে করি নিজেকে, নিজের সাথে নিজে কথা বলি। এখনো ভাই আমি একা রুমে যদি থাকি, তো আমি নিজের সাথে নিজে কথা বলি। হ্যাঁ, নিজের সাথে কথা বলি, নিজেকে জবাব দেই। হ্যাঁ, তো এরকম একটা হয়ে গেলাম আর কি, যে কোনো লাগতো না। যেটা মন চাইতো সেটাই করতাম, যেটাই আসতো সেটাই করতাম। তো এখন আর বাধা এস নাই। আর এটা করতাম যে আমি এখন যে বেঁচে থাকবো, তো শুধু নাকি মানুষের জন্য আমি ভালো কাজ করব। আমার শুধু একটা, এখনো ভাই আমার একটাই, যে আমি মাদ্রাসা দিব। আমি ওই মাদ্রাসাতেই নাকি নিজে করব, আর নিজে খেদমত করব, নিজে থাকবো, এরকম মাদ্রাসা, মহিলা মাদ্রাসা দিব। তো মাদ্রাসাটা আমার মায়ের নামে দিব, আমার এরকম আর ওখানে আমি নিজে করব লাস্টে। এটা আমার ছিল। তো ওইটাই করে কাজ করতাম। তারপর দুবাইতে এনেকে ওইখানে করলাম। ওইখানে বেশ কিছুদিন রয়েছি। রওয়ার পরে ইসুফ আঙ্কেল একদিন ফোন করলো যে রানী তুমি ইসে আসো, পাকিস্তানে আসো। তো আমি বললাম কেন? তো বললো কি যে হ্যাঁ, এখানে একটা অর্ডার আছে ইসলামাবাদে, হ্যাঁ ভালো একটা অর্ডার পাবা তুমি, এতে তোমার হয়ে যাবে, তোমার আশাটা পূর্ণ হয়ে যাবে। তো অ্যাঙ্কেল আবার এরকম কিছুই করেছিল যে বাইরে থেকে, ওখান থেকে আমি নাকি যদি মাদ্রাসা খুলতাম, তারপরে অনেকটা ডোনেট পেতাম, এরকম একটা করেছিল সে। তো ওর পরে নাকি আমি আসলাম, পাকিস্তানে আসলাম। আসার পরে নাকি আমি ওই বুটিকের কাজগুলা নাকি ডেলিভারি গুলা করাইতেছি। ভাইয়া আমি 250 লোক আমার বুটিকে কাজ করতো, মানুষদের কাজ করাইতাম আমি। আচ্ছা আচ্ছা, অনেক বড় প্রতিষ্ঠান ছিল। জি। তো এটা আর এই জায়গাটা এরকম জায়গায় ছিল ভাইয়া, তারিক রোডে ছিল, যেটাকে দুবাই মার্কেট। ওখানে একটা জায়গার নাম আছে তারিক রোড, এনেকি সুপার মার্কেটের মতো, আর ওটাকে দুবাই মার্কেটও বলা হয়, যেখান থেকে বাইরের এনেকি হয় আর কি। তো ওইখানে আমার ইগুলা ছিল। তো ওইখান থেকে আমি অনেকটা ইনকাম করলাম। তারপরে ওই টাকাগুলা কিন্তু আমি বাবার কাছে পাঠাইতেছি। জি। বাংলাদেশে। আপনি আগে যে 1.5 কোটি রুপির মতো ইনকাম করলেন, তারপরে তো সেই টাকাগুলো তো বাবাকে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বাবাকে দিয়েছেন, যে এই জন্য যে আমি যা কিছু করব বাংলাদেশি করব। হ্যাঁ, আমার কোনো পাকিস্তানি কিছু করার উদ্দেশ্য ছিল না। আপনার বাবা আর হচ্ছে আপনার স্বামীর ছোট ভাই, ওরা কি পার্মানেন্টলি দেশে চলে আসলো বাংলাদেশে? হ্যাঁ, ওরা পার্মানেন্টলি চলে আসলো। তো তারপরে নাকি আমি এই টাকাগুলো এখানে মাসে মাসে একটা টাকাগুলো পাঠাইতেছি, আর টাকা যার কাছে পাঠাইতেছি তার নাম ইউসুফ, নাকি তার বাড়িটাও ছিল কুমিল্লাতে। আর সেই ড্রাফট ওখান থেকে ভাইয়া ব্যাংকের এন্ট্রেন্স ছিল না তখন ছিল আপনার ড্রাফট, যেটাকে ড্রাফট বলা হয়। ওখান থেকে ড্রাফট হিসাবে, যেমন টাকাটা আমি আপনার কাছে দিয়েছি, আপনি এখান থেকে আপনি বাংলাদেশে পেড করছেন, আপনার বাড়ির থেকে অন্য কেউ নিয়ে গেছে, আমার বাবা নিছে অথবা আগে নিছে, এরকম ভাবে। তো যেমনি আমি মনে করেন যেভাবেই কেন সব টাকাগুলো বাবাকে দিতাম। আর ওইটা করতো বাবা। এখান থেকে আমাকে, যখন আমি বাবার সাথে কথা বলতাম, তারপর আবার এরকম করতে তো আপনার ফোনের রিচার্জ চলে আসলো, ফোনটা। হ্যাঁ, তো এরকম করতে করতে বাবা আমাকে বলতো যে হ্যাঁ তোমার এখানে আমি মাদ্রাসার জন্য জমি নিয়েছি, এখানে এটা করতেছি, এগুলো আমাকে বলতো। তো যাই হোক, এনেকি ইউসুফ আঙ্কেল এনেকি
তার অনেকটা বয়স হয়ে গেছিল। ইউসুফ আঙ্কেলের কিন্তু বয়স অনেক ছিল। হ্যাঁ, তো ইউসুফ আঙ্কেল নাকি একতরফা নাকি বিস্তারা ধরা হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, তো তার বয়স হয়েছে 100 বছরের উপরে হয়েছে। 100-র উপরে? হ্যাঁ, 100-র উপরে হয়েছে। তো সে নাকি মারা যায়। আচ্ছা। জি, তার বয়স তো এমনি মারা যায় আর কি। তার প্রচুর বয়স হয়েছিল। তখন আপনি কোথায় ছিলেন? দুবাইতে? না, তখন আমি আসার পরে, হ্যাঁ, পাকিস্তানে। আচ্ছা। পাকিস্তানে আসার পরে, তো আসার পরে এগুলা নাকি এরকম করতে করতে ভাইয়া চলতেছি এখান থেকে এদিকে আমার। তারপরে আবার একটা জিনিস হলো কি, যে যখন আপনার নাকি আমার 3 বছর পুরা হয় আমার বাবুর এখান থেকে যাওয়ার পরে, আমার তো ওর নাকি 7 বছরের বয়সের সময়, 3 বছরে কিন্তু আমি নিয়ে আসি, আবার 3 বছর চলে যায়, 4 বছর চলে যায়। তো এরকম 7 বছরের সময় নাকি আমার কাছে এই একটা ফোন আসে আমার দেওরের, যে বলতো কি যে বউ তোমার ছেলে পাওয়া গেছে। তো আমি মনে করতে যাচ্ছি যে হঠাৎ করে নাকি ফোন দিয়ে বউ তোমার ছেলে পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে। ওকে, দাঁড়ান। এই মুহূর্তে আমাদের একটা ব্রেকের সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা। আরো একটা ডাইমেনশনের দিকে আমরা আগাচ্ছি, যে শেষ যে সম্বলটা ছিল ছেলেটা 7 বছর পরে হারিয়ে যাওয়ার 4 বছর পরে ফোন আসলো। 3 বছর পর নিয়ে আসছি, 4 বছর আপনার দেবর ফোন করলো যে ছেলেটাকে পাওয়া গেছে। এখান থেকে আমরা আবার ফিরছি পরের আওয়ারে, এবং 97-তে নাকি আমাকে ফোন দেওয়া হয়েছিল। 97 সালে। আচ্ছা, এখান থেকে আমরা ফিরে আসছি, ছোট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না। অদ্ভুত রকমের একটা জীবনের গল্প আপনি আজকে শুনছেন, আজকে 2 সপ্তাহ ধরে শুনছেন, অর্থাৎ গত বুধবারে শুনেছেন, বাকি অংশ আজকেও শুনছেন, এবং আজকের এপিসোডে আশা করি পুরোটা শুনবেন এবং ওর জীবনটা উপলব্ধি করে ফেলেছেন এর মধ্যে, এবং যতটুকু উপলব্ধি আপনি ভাবতেও পারবেন না, এখন এমন কিছু গল্প। আমার কাছে ফোন আসে, ছেলে পাওয়া গেছে, শায়ান আলীকে পাওয়া গেছে। তো আমি বলতে শায়ানকে পাওয়া গেছে, তখন আমি এনাকে ভাইয়া একটু একদম পাগলের মতো হয়ে গেছি যে আমার ছেলে পাওয়া গেছে। আমি পুরো ঘর ভরে এনাকে হাসতেছি আর বলতেছি যে আমার ছেলে পাওয়া গেছে। মনে করেন একটা পাগল যেভাবে বলে না, নিজেকে নিজে বলতেছি যে আমার ছেলে পাওয়া গেছে। তো ওর যতগুলো ফটো ছিল ওইগুলো আবার দেখতেছি যে ও কত বড় হয়েছে, এনেকে এতটুক ছিল, এরকম করে একা কথা বলতেছি। আবার আমি ব্যাক করে আমি বললাম কি যে আমি কবে আসব। তো বললো যে আপনি ভিজা লাগে, আপনি কালকে এসে পড়েন। তখন আমি বললাম ওর সাথে কথা বলাও। তো ওর সাথে আমার কথা বলালো। এখন তো ভাইয়া ওখানে আমার 1 মিনিট থাকা হচ্ছে না। 3 দিনের ভিতরে আমি পাসপোর্ট ক্লিয়ার করছি, নাকি 1 সপ্তাহ লাগছে আমার সবকিছু ক্লিয়ার করাতে। বাংলাদেশে নাকি 97-তে আমি ফিরি আবার। ও দেখি এয়ারপোর্ট বাগার সবাই নাকি বাবা, তারপরে আমার দেওর, ও সবাই নাকি আমাকে এয়ারপোর্ট রিসিভ করার জন্য গিয়েছে। ওকে পেয়ে তো আমি মহা খুশি যে আমার ছেলে আমি পেয়েছি। কিন্তু এটা আমার মাথায় কিছুই এনেকে আসে না, কোথায় পেয়েছো, কি হয়েছে, এগুলো আমি প্রশ্ন তখন আর করি না। আর ওকে আমি এটা বলতেছি যে ওকে নিয়ে আর কোথাও যেও না। কারণ ওকে নিয়ে যদি আর কোথাও যাও এনেকে, তাহলে ওকে আবার হারাই ফেলবো। ওকে আমি নিয়ে চলে যাব না, তোমাদের এখানে রাখবো না ওকে। বলার পরে নাকি ও বলতেছে আম্মু নাকি আমি তোমার সাথে যাব না। যাবে না? হ্যাঁ, যাবে না। তো আমি বলতেছি বাবা কেন যাবা না, আমি কিভাবে থাকবো, তুমি এখান থেকে। বলতেছে না, আমি এখন আর পাকিস্তানে যাব না, যদি তোমার করতে হয় তাহলে তুমি এখানে থাকো। তাহলে আমি বলছি কি যে বাবা আমি তো থাকবো, ওইখানে বাড়ি আছে, তারপর ওইগুলা দেখতে হবে, তারপর তোমার আম্মুর কাজ আছে ওইখানে, ওইগুলা সব মেকআপ করে তারপর আমার আসতে হবে। তো তুমি আমার সাথে চলো, কিছুদিন থাকে আবার তুমি আইসা পড়ো। আমি বাবাকে বলতেছি যে বাবা ও আমার সাথে যাইতে চাচ্ছে না কেন। কিন্তু ও আমাকে আম্মু বলে আমার কাছে আসে, ওকে আমি খাওয়াই দিচ্ছি, গোসল করাই দিচ্ছি। কিন্তু ভাইয়া ওই যে আমার সাথে একটা আছে, ওই জিনিসটা নাকি দেখে না। তুমি যাবা তো একা যাবা, আমি এখানে থাকবো, আমি এখানে লেখাপড়া করবো। তখন ওকে মানাইতে পারতেছি না। তখন বাবা বললো কি, যখন ও যাইতে যাচ্ছে না তোমার সাথে, তো তুমি ওইখানে আর থাকা লাগবে না, যতটা নাকি করতে পারো তার বাদে নাকি এসে পড়ো। আর আমিও ওকে পেয়ে সবকিছু ভুলে গেছি। আর আরেকটা জিনিস বললাম যে যদি জোর জবরদস্তি এরকম করে নিয়ে যায়, তো ওর যদি কোনো সমস্যা হয়, আমি এটা আবার বলেছিলাম আমার শ্বশুরকে আর আমার দেওরকে যে আবেদ তুমি কি এটা টেস্ট করছো, কোথায় পেয়েছো, আর ও কি বাকি কি আমার সন্তান। তো ও একটা যে আপনার চেক হয়, তো এটাও ডাক্তার দিয়েও আমার করাইছিল। জি, আপনার ইসের থেকে নিতে হয়, অর্ডার নিতে হয়, তারপরে এটা কেউ কমপ্লিট করে নাকি আমাকে এটাকে দেখাচ্ছিল।
মানে আপনি সন্দেহ করলেও সেটা দূর হয়ে হ্যাঁ গেছিল। দূর হয়ে গেছিল। তো আমি এনেকে বললাম যে বাবা যখন ও যাবে না তাহলে আমি চলে যাই। 3 মাস এনেকে পুরা করে তারপরে আমি এবার ফিরলাম। আপনি একাই ফিরলেন? হ্যাঁ আমি একাই ফিরলাম, এক কথার উপরে ফিরলাম। দেওয়ারও বলল যে এখানে ভাবিও তো যাবে না, এখানে ও লেখাপড়া করবে আর এখানে মাদ্রাসা বানাবো। ওই যে জায়গাগুলা সবগুলা তো আগের থেকেই আমার বাবুর নামে ছিল। জি। পাকিস্তানে ফেরার পরে ওইখান থেকে কাজকর্ম ওই আমার ডিজাইনার আর এই মাদ্রাসার পড়াইতেছি, ডিজাইনার করতেছি, অনেক টাকা ইনকাম করেছি, তো যেটা ভাবি নাই কখনো। কি পরিমাণ টাকা ওখান থেকে উপার্জন করেছিলেন, মানে আনুমানিক একটু? না অনুমানিক এটা ছিল ভাইয়া সব টাকা মিলিয়ে বাংলাদেশি 8 থেকে 10 কোটি টাকা, কোটি টাকা হবে। 8 থেকে 10 কোটি টাকা আপনি আয় করেছেন? জি। এটা কিন্তু বিশাল অঙ্কের টাকা। জি। বাংলাদেশি টাকাতেই 8 থেকে 10 কোটি টাকা। প্রিয় শ্রোতা একটু নোট করে রাখবেন। হ্যাঁ, তারপরে? আমি দুবাই নাকি কাজ করতেছি, ওইখানে আমি বাচ্চাদের জন্য মুক্ত বলে ওটা আমি খুলেছি। এটা আমাকে অ্যাঙ্কেলে খুলে দিয়ে গিয়েছিল। জি। আর ওকে পড়াইতেছে, ওর সাথে আমার কথা হইতেছে, যখন ও আমাকে মিস দিতেছে আমি ব্যাক করতেছি। তো বাবা বলতেছে যে আর ওইখানে থাকা লাগবে না। এটা হচ্ছে 2015 ঘটনা, যে আর ওখানে তো থাকা লাগবে না, এখন তুই এখানে আইসা ছেলের কাছে থাক, যা কিছু করার কাজ এখানে এসে কর, আর ছেলের কাছেও থাক, আর তোর যেটা নাকি মাদ্রাসার ছিল সেটাও তোর পুরো হয়ে যেতেছে। বলার পরে আমি বললাম যে ঠিক আছে বাবা, তাহলে আমি আসবো, কিন্তু আমি একটা কথা কি বাবা, আমি পাকিস্তানের বাড়িটা বেচবো না। কেন, যদি ওটা হচ্ছে আমার জাবেতের নিশানি, আর যদি কখন আসা পড়ে অথবা লাস্ট পর্যায়ে মাদ্রাসায় দিয়ে দিব। হ্যাঁ, এটা আমার ডিসিশন ছিল। ঠিক আছে, 6 মাসের মতো গেছে, যাওয়ার পরে একদিন হঠাৎ করে বাবার অসুস্থ হয়ে যায়। পরে আমি ওকে বলি কি আমেদকে যে বাবার সাথে কথা বলাও, তো বলতেছে বাবা কথা বলতে পারতেছে না। হ্যাঁ, হাই প্রেশার। তো বলতেছে বাবার নাকি ওই প্রেশারের ইসের জন্য বাবার অনেক বাবা কথা বলতে পারে না। বাবুর কাছে জিজ্ঞাসা করলাম, আমার বাবুর কাছে, বলতে দাদু ভাইয়া হাই প্রেশার, তো এই জন্য দাদু ভাইয়া কথা বলতে পারে না। তো আমি বললাম ওর কানে দাও, তো কানে দিস মতন করতেছিল। হ্যাঁ, তো এমন করতেছিল। তো আমি বললাম যে যা, আর যা করছি আর এখানে এখন চলে যাই দেশে। হঠাৎ করে আমার মনটা ভাইয়া খারাপ হয়ে যায়। তার বাদে আমি বাংলাদেশে নাকি আসি। আমার জন্য আমার দেওর আর আমার ছেলে আর একটা ড্রাইভার, ওরা নাকি এয়ারপোর্ট যায়। আমার ছেলে যা যা আনতে বলে আমাকে, আমি ওইগুলো আনি, দেওর আনতে বলে ওইগুলো আনি, সব মনে করেন আনার পরে যখন আমি এয়ারপোর্ট থেকে ব্যাক করি, সামানগুলো জানিয়ে আসি, ওইগুলা গাড়ির ভিতরে রাখে, গাড়ি স্টার্ট করে। মানে আধা ঘন্টা গাড়ি চলছে, গাড়িটার কি হচ্ছে আমি বলতে পারি না, গেরন্ত স্টার্ট নিতেছে না। তারপরে নাকি আমাদের ও আর গাড়ি চালাইতে পারতো, ও স্টার্ট দিছে, স্টার্ট হয়ে গেছে। তো আর এর ভিতরে আবার ওই গাড়ির ভিতরে একটা স্প্রে ছিল, তো ওই গাড়িতে স্প্রেটা মারলো, স্টার্ট হয়ে গেছে। পর ও পিছে ছিল, আমি পিছে ছিলাম। আমি বলতে পারি না যে আমার ঘুম এসে গেছে। আচ্ছা, স্প্রেটা মারার পরে? হ্যাঁ, স্প্রেটা মারার। প্রিয় শ্রোতা, নতুন কোনো কিছু একটা ঘটনার অবতারণা ঘটছে, তো জাস্ট এটা বুঝতে পারছি আমরা। জি, আমার ঘুম এসে গেছে, আমি আর বলতে পারি না, কিছুই আর বলতে পারবো না। আমি যখন চোখ খুলি, চোখ খোলার পরে নাকি দেখি যে আমি খুব সুন্দর একটা রুমের ভিতরে, ভাষায় বলতে পারবো না, তখন আমার জাবেতের কথাগুলো মনে এসে যায়। ওইভাবে ফুল দিয়ে রুম সাজানো। তো যখন চোখ খুলে নাকি আমি লক খুলি, লক খোলার পরে নাকি যেমন সবাই নাকি ওরা আবার একটা নাকি কেক রাখে, অনেক বড় একটা কেক রাখে। কেক রাখার পরে যখন আমি যাই, তোরা বলতেছি বাবা কোথায়, আগে বাবার কাছে যাবো। আর আমি এখানে কি, আমি তো গাড়িতে ছিলাম। তো শায়ান আমার ছেলে যে, সে বলতেছে মামা এটা সারপ্রাইজ ছিল আপনার জন্য। আর চাচু বলতেছে যে এটা তো একটা সারপ্রাইজ ছিল আপনার জন্য। ঘরটা অনেক খুব সুন্দর করে সাজানো ছিল, গোলাপ ফুল আমার পছন্দ, জামাই বোর ঘর সাজানো যেভাবে সাজানো ওইভাবে একটা ঘর, একটা রুম সাজানো পুরা। আর একটা কেক রাখা হয়েছে। তো ওই কেকটা নাকি রাখা হয়েছে শায়ানের নাকি বার্থডে সার্টিফিকেট ছিল। আচ্ছা, বার্থডে, জন্মদিন ছিল। এনেকে আমাকে তো ওইখানে মনে করেন ঘুমানোর কোনো, আমি তো সারা আসতে এনজয় করে আসতাম। হ্যাঁ, আপনাকে ঘুম পাড়ানো কেন? আমাকে ঘুম পাড়ানো কেন হলো? তো আচ্ছা, আমি ওটা মনে কিছু ভাইয়া করি নাই তখন। তারপরে আমি যে গিফট গুলো আনলাম ওইগুলা সবগুলা মনে করেন দিলাম, একজনের দেওয়ার পরে
এনেকে ভালো চলতেছে, ভালোই করতেছি। তখন আমার যে শ্বশুর, ও শ্বশুর এনেকে বাকি কথা বলতে পারে না। আচ্ছা। হ্যাঁ, ও কথা বলতে পারে না। লড়াইয়া যে একটা হয়ে যে অপুষ লোক হয়ে যায়, ওর হাত পা সব এগুলো অপুষ হয়ে গেছে। অবশ্যই হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, জি। কাজগুলা করতো 2 নাম্বার। কে? আমার দেওর। আপনার দেবর? জি। ওর নামও চেঞ্জ করেছে, বললাম ওর নাম আবেদ ছিল, ওর ডিজে নাম রেখেছে। ডিজে? ডিজে, ওর নামটাও ডিজে রেখেছে। মতলব ও সবচেয়ে নাকি ও 2 নম্বরে নাকি ও 2 নম্বর কাজে। কি ধরনের 2 নম্বর কাজ করে সে? জাল টাকা আছে, জি, চিনেন? জাল টাকার ব্যবসা করে, জাল টাকা ব্যবসা করে জাল টাকা বানায় সে। জি, বাংলাদেশে? জি, বাংলাদেশে। আমি বলতে আছি সামনে। জি। তো ডিজে হিসাবে ওকে ওই নামটাও পাল্টাই দিয়েছে। ওই নামের কেউ ওকে চেনেই না ওখানে। তো আমি বলতেছি যে মাদ্রাসা বানাচ্ছ, মাদ্রাসার ডিজাইন আমার কাছে পাঠাচ্ছ, মাদ্রাসা দেখবো আমি। আর ঘরটা তো ভাই অনেক পছন্দ হয়েছে আমার, যেটা আমি ভাবি নাই ওই হিসাবে ও ঘর বানাচ্ছে। আমার মাদ্রাসা আবার আমাকে ডিজাইনও পাঠাইছিল। তো মাদ্রাসা আমার মাদ্রাসা কোথায়? তো বলতেছে ঠিক আছে, আসছেন, আস্তে আস্তে দেখবেন। আমি যেটা আপনি না চাচ্ছেন আমি সেটাও করেছি। আচ্ছা, উনি যে অবৈধ যে কাজগুলো করতো, এটা কি আপনি আগে থেকে জানতেন? না ভাইয়া, দেশে আসার পরে জানলেন? জি। আচ্ছা। এটা বলতেছি আপনার আসারও নাকি মাসখানি পরে। আচ্ছা। কেন ও আমাকে বাইরে যেতে দিচ্ছে না। ও মাদ্রাসা বানায় নেই, তো আমাকে নিয়ে যাবে কোথায়? ও কোন একটা মাদ্রাসার ডিজাইন পাঠাচ্ছিল। তারপরে মনে করেন ও বাবাকে মনে করেন মেডিসিন দিতেছে। হ্যাঁ, তো ও যে আমার ছেলেকে যে মনে করেন আমার ছেলে বানাচ্ছিল, সে তো মনে করেন আমার ছেলে ছিল না, তার নামে যে ইগুলা ছিল, হ্যাঁ, সেগুলো সব সে হাতে নেওয়ার জন্য জি জি এরকম একটা ছেলে আবিষ্কার জি করলো। জি, এটা ছিল ওর প্ল্যান। এই সন্দেহটা কিন্তু আমরা করছিলাম, কারণ 4 বছর পর একটা ছেলেকে ফিরে পেলেন এবং সেই ছেলে আপনার সাথে পাকিস্তান যেতে চাইলো না। তখনই কিন্তু আমি এবং যতগুলো শ্রোতা আজকে আমরা শুনছি, আমার মনে হয় সবাই তখনই ধরতে পেরেছিলাম যে ব্যাপারটা কি। এবং আপনাকে গাড়িতে যখন স্প্রে দিয়ে অজ্ঞান করা হলো, তখন বুঝতে পেরেছিলাম যে আরো কোনো একটা কিছু সূত্রপাত এখান থেকে ঘটতে যাচ্ছে। আমরা সেদিকেই আগাচ্ছি, হোপফুলি আমরা সেদিকে চলে আসছি। সিনেমেটিক টোটাল ব্যাপারটা, এবং এই সিনেমাটার শেষ যে কি হবে, এই যে ট্রু লাইফ স্টোরির শেষটা যে কিভাবে হবে, সেটা কিন্তু আপনি এখনো ধরতে পারেননি প্রিয় শ্রোতা। সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে গল্পের শেষ পর্যন্ত। আর আবারও বলছি যে আমরা ইতিহাস ব্রেক করেছি হ্যালো 8920 ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এই অনুষ্ঠানটার ইতিহাস আমরা ব্রেক করেছি আজকে। এই ঘটনাটা, যতগুলো ঘটনা প্রচার হয়েছে এখানে, সবগুলোকে ছাপিয়ে গেছে এবং শেষ পর্যন্ত গেলে এটা যে ছাপিয়ে কোথায় পৌঁছে যাবে, আপনাকে নিয়ে যে কোথায় ভাসিয়ে দেবে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন গল্পটা শেষ হওয়ার পর। আপনি বলুন। 1 মাস পরে নাকি ও আমাকে কোথাও যেতে দিচ্ছে না। এই কথাগুলো জানার আগে ও আমার পাসপোর্ট বাগারা নাকি আলমারে ছিল, আমি ওখানে রেখেছিলাম। আমি মেন কথা আমি ডায়েরির ভিতরে লিখতাম আমার মতো করে। হ্যাঁ, তো ও আমার ওই ডায়েরি, তারপর আমার পাসপোর্ট, তারপর আমার আইডি কার্ড, বিজনেস কার্ড ওই ইসের ভিতর থেকে ও নিয়ে যায়। তাকে দোষ দিব এটা বলেন? এই দেশের যে আইনগুলো তো মনে করেন ওর সাথে জড়িত। আইনি লোক, আমি নিজে এই চোখে অনেক কিছু ভাইয়া দেখেছি। ওর ওইখানে বর্তমানে একটা টাকার মেশিন কিনতে কত কোটি টাকা লাগে জানেন? কত কোটি টাকা? 1.5 কোটি টাকা একটা মেশিন কিনতে লাগে। জি। আর এর 7টা মেশিন ওর কাছে, এবং এগুলো সব আপনার টাকায় করা? আমার টাকায় করা। ওর আরো ব্যবসা আছে, সে থেকে ও ইনকাম করেছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে যে আপনার শ্বশুরকে অসুস্থ কি ওই বানিয়ে রেখেছে? হ্যাঁ, উনি বানিয়ে রেখেছে। আচ্ছা, সে ওষুধ পুশ করে ওষুধ খাইয়ে এরকম করে রেখেছে। জি। তো যাই হোক, এটা নাকি আমি যখন জানতে পারি সে আর এরকম করে মনে করেন ওর সাথে কাজ করে সব আইনের লোক, হ্যাঁ। তাছাড়া মনে করেন ও অস্ত্রর ব্যবসা করে, নাকি হীরার ব্যবসাও আছে ওর কাছে। সবচেয়ে বেশি খারাপ হচ্ছে যে ও বাচ্চাদেরকে কিডন্যাপ করে। ওর কাছে ডাক্তার সবকিছু অলরেডি ওর ইসের ভিতরে আছে। বুঝতে পেরেছি যে বাচ্চাদের কিডন্যাপ করে সে তাদের কিডনি বা শরীরের পার্টস বিক্রি করে দেয়, তাই তো? মানে যত নিকৃষ্টতম কাজ আছে সব কাজগুলা মনে করেন ও করে। আমার যখন আমি জানতে পারি এই জিনিসটা, হ্যাঁ, তখন আমি ওকে বলছিলাম যে তুই সব কাজ কর, কিন্তু বাচ্চাদের কাজটা ছেড়ে দে। আচ্ছা, আপনি যখন জানলেন, কখন জানলেন যে ছেলেটা আপনার না? হ্যাঁ, ছেলেটা আমার না। যখন আমি জানতে পারি 1 মাস পরে, ও আমাকে তুমি বাইরে যেতে দিচ্ছ না। আর ওইখানে এরকম জায়গায় মনে করেন ওর ফ্লাইটটা, ওইখানে যদি আপনি মানুষ মেরে কেটে কিছু করে মনে করেন ফালান, কেউ কাউকে করবে না। সিস্টেমের হাউস বানানো। হ্যাঁ, তো আমার পাসপোর্ট কোথায়? আর আমাকে বের হতে দিচ্ছ না কেন?
তো সে বলছে যে এখানে লোক আসে নিজের ইচ্ছায়, যেতে হয় আমাদের ইচ্ছায়। তখন আমি বলছিলাম আমাদের বলতে কি? তো তখন সে বলছিল যে এখান থেকে নাকি আপনি এইভাবে যেতে পারবেন, তুমি আমার শুধু পাসপোর্টটা দাও আর দেখো আমি যেতে পারি কিনা। তো বলতে এটা তো আপনার কমজোরি, আপনার পাসপোর্টটা তো আপনাকে দিব না। আমি ওকে বলছি যে তুমি আমার পাসপোর্ট দেবা না, তুমি যে এই বাড়িটা করেছো সব হারাম টাকা দিয়ে করেছো। জাল টাকা মনে করেন আমি রুমে দেখেছি, আমি মেশিনগুলা দেখেছি। হ্যাঁ, তাহলে তুমি জাল টাকার ব্যবসা করো, তুমি নাকি এসব সবকিছু আপনি জেনে গেছেন? হ্যাঁ, আমি জেনে গেছি। তো জেনে পরে সে বলতেছে এরকম একটা কথা এনেকে জানতে আপনার বাকি আছে, যে যেটা শুনলে এনেকে আপনি এতদিন তো বেঁচে আছেন, আপনার মা বাবা মরে গেছে, আপনার হাজবেন্ড মরে গেছে, তখন আপনি মরে নাই, কিন্তু এখন এরকম একটা কথা শুনবেন যে যেটা শুনলে আপনি বাকি অ্যাটাক করবেন। আর হাহা করে হাসতেছিল আর বলতেছিল যে হ্যাঁ আপনারা তো মেয়ে লোক, তো কিছু হয়ে গেছে তাও মরেন নাই, আর এটা শুনলো কি মরবেন? আর যদি নাও মরেন তাহলে আমি মেরে ফেলবো। তা আমি বলতেছি মানে কি, তুমি আমাকে কি জন্য মেরে ফেলবে? রাগ হয়ে ওর কলারটা ধরে ভাইয়া আমি 2টা থাপ্পড় মারেছি ওকে। তখন ও আমার পিছের থেকে আমার চুল গুছি ধরে ফেলে, বলতেছে 2টা থাপ্পড় তো মেরেছো, আগে আর বেরো না। এখন শোনো, সায়ান তোমার ছেলে না? তো আমি বলছি হ্যাঁ আমার ছেলে। তো বলতেছে শোনো, তোমার ছেলে আমার হাতের পুতুল, আমি যেদিকে ওকে নাচাই ও সেদিকেই নাচে। তোমার ছেলে আজকে একটা লোককে মারার জন্য আমার ছেলেকে পাঠাইছি। আপনার ছেলেকে পাঠাইছে? জি। কোথায়? তো সেটা কি তোমাকে বলবো? মানে আপনার ওই ছেলেটার বয়স তখন কত ছিল? 93-তে ওর মনে করেন। আপনি 15 সালের কথা বলছেন? জি জি, এখন 15 সাল। আচ্ছা, 22-23 বছর বয়স হবে তখন। আচ্ছা, তো আমি বলতেছি আমার সায়ন কখনো এই কাজ করবে না, সে যদি আমার রক্ত হয়ে থাকে। তো বলতেছে সে বাকি তুমি এতটুকু তো ধরে ফেলছো যে তোমার রক্ত না, সে তোমার রক্ত না, সে আমার হাতের পুতুল। তোমার ছেলেকে যা আমি বলছি সেটাই সে করছে, তোমাকে ইস্তেমাল করেছিলাম। যখন ভাইয়ের কথাগুলো শুনে তখন বাকি আমি মরে গেছিলাম আবার। আর ওকে কলারটা ধরে হ্যাঁ ওর জামাটা ছিঁড়ে ফেলছিলাম আর বলেছিলাম যে ভাই আমার কি অপরাধটা, তুই যদি টাকার জন্য এটা করেছো তো টাকা তোমাকে এমনি বলতি, কিন্তু আমি যার জন্য বেঁচে আছি আর যাকে তুই আমার সন্তান বানাই আমার কাছে নিয়ে আসছো, তাকে দিয়ে তুই এই কাজগুলো করাচ্ছ। সে বাকি আমার সন্তান নয়, কিন্তু তাকে দিয়ে কাজগুলো কেন করাচ্ছ? আর সে এত বড় গুনাহ করতেছে, মানুষ মারতেছে। তো ভাইয়া একটা ভিডিও ক্লিপ আমাকে দেখানো হয়েছিল যে বাকি ভাইয়া ও লোকের মারতেছিল। আবার আমি ওই দুনিয়াতে চলে যাই যেখানে প্রথম ছিলাম, যে আমার সন্তান না হলে তো ভালো ছিল, কিন্তু আবার কি হলো, আবার এখন এটা কি বলতেছে ভাইয়া। যখন ওকে থাপড়াইতেছিলাম তখন ও আমাকে ধরে ভাইয়া নিচে ফেলাই দেয়, কি 2টা মেয়েকেও ডাকে ওনাকে রুমে নিয়ে যাও, রুমে নিয়ে বন্ধ করো, রুমের বাইরে আসবে না। আমাকে আমার হাত বাঁধে, আমার পাও বাঁধে। মেয়ে 2টাকে রিকোয়েস্ট করি যে দেখো আমি একটা মহিলা, তুমি একটা মহিলা, একটা মহিলার সাথে তুমি এই কাজগুলো করো না, তুমি আমার যেটা বলবো আমি সেটাই করবো, কিন্তু আমার হাত পা বেঁধো না। তখন ও মেয়ে 2টা বলছিল আমাদের করার কিছু নাই। হাত পা বাঁধা পরে ও ডিং করে, মদ বলা হয় এখানে বাংলাতে, ওই সিরাপগুলো ও আমার উপরে ফেলে দেয়, ওই সিরাপগুলো আমাকে খাওয়ায়। তারপরে ও আমার সাথে ভাইয়া রেপ করে। মাই গডনেস। পশুত্ব কোথা থেকে বের হয়? মানুষের মধ্যে যে পশু আছে, আমি বারবার বলি, এই পশুত্বটাকে দমন করাই হচ্ছে হিউম্যানিটি, মানবিকতা। আমার মুখ খুলে 2-1টা মেয়ে মুখ ধরেছে, তারপর মেয়ে 2টাকে বলতেছে যে ওর ভিডিও কর, আমি ওর সাথে জিনা করবো, তুই ভিডিও করবি। ছিলাম যে ভাই আমি বারবার মরতে চাই না, আমি একবার মরতে চাই, কিন্তু আমি এগুলা বারবার মরতেছি। তখন ওই সিরাপগুলাতে আমার চোখ ভাইয়া এরকম হয়ে যায়, আমি এখন চোখে কম দেখি, অনেকটা কম দেখি, আমার চোখ এরকম ফুলে যায়। তখন আমি পিছাম তো দাবাইতেছিলাম, কেন ওইগুলো তো অ্যাসিড জাতীয় জিনিস, ওইগুলো তো আমার সমস্যা করতেছিল, আর আমি ওইখানে বেহুশ হয়ে যাই। তার পরবর্তীতে আমি তখন আমার হুট ছিল, আমি জানি যে ওরা আমার ভিডিও করতেছিল। তো তারপর ওই মেয়ে 2টা আমাকে গোসল করায়, কিন্তু আমার বলার কিছুই ছিল না। এরকম করতে করতে ভাই ওখানে সায়ান আসলো, একটা মেয়ের নাম ছিল আরপিন, মেয়েটা ছিল আপনার চাকমা।
ওইখানে সবগুলা মেয়ে দিয়ে যে ও কাজ করাইতো সবগুলো চাকমা ছিল। আচ্ছা। যে আরপিন মেয়েটা ছিল, ওই আরপিন মেয়েটা ও শায়ানকে ভালোবাসতো। শায়ান ও 1 সপ্তাহ পরে আসে, তো আমার সাথে যেটা যেটা হয়েছে ওই কথাগুলো ওকে বলে। হ্যাঁ, বলার পরে ও বলতেছে যে ওর মা আবার মারা যায় ছোটবেলায়। শায়ানের মা। জি। ও অনেকটা মনে করেন গরিব ছেলে। ও যে 4-3 বছরের সময় ওকে উঠায় আনে, একটা লোকে উঠায় না ওর কাছে দেয়। আর ওই যে মনে করেন টাকাগুলা ও বানানো ওকে শিখায়, ওই টাকাগুলা বানায়, অছর পার্সেল করানো। ও এরকম একটা লোক যে আপনার সাথে 2জন লোক দাঁড়ায় রয়েছে, একজনকে মেরে আসছে আপনি বলতে পারবেন না। আচ্ছা। ওটা এইভাবে ট্রেনিং দেওয়া হয়, এইভাবে ওকে মানুষ করে কিনা জানি না, কিছু একটা করে আর কি, বড় এটা ভাইয়া মানুষ তো বলা হয় না সেটাই। তো এবার যখন ওকে জিনিসটা বলে তখন ও প্রচুর চিৎকার করে, বলে কান্না করে। একটা কাজে যায়, ওইখানে ওই মেয়েটা ওকে বলে কথাগুলা, তো বহুত চিৎকার করে ও কান্না করে যে সে আমাকে যেটা বলেছে আমি সেটাই করেছি, কিন্তু তার কাছে আমি একটা জিনিসই চেয়েছিলাম, আর যাকে মা বলেছি তার কাছ থেকে আমাকে কখনো মা বলার এই জিনিসটা ছিল না, আর এই কথাটা বলো না। হ্যাঁ, আর এটার জন্য সে কাজগুলা করতো। তে ওর কাছে কতগুলা যে প্রুফ ছিল, ওই প্রুফের জন্য ভাইয়া ওর কাছে ওর কাজগুলা করা লাগতো। ও কাজগুলো ব্ল্যাকমেইল করা হয়েছিল, ব্ল্যাকমেইল করা হয়েছিল ওকে এর জন্য। তো এখন আমি ওই মাকে, ওর কাছে যদি আমি যাই মার কাছে, তাহলে আমি তাকে আমি কি করবো? তো ও বলে ওইখানে অনেকটা করে নিজেকে করার জন্য। তো ওই আরপিন ওকে বুঝায় যে দেখো এইভাবে না, তুমি একটা যদি কাজ করতে পারো, আমরা তো সারাটা জীবন ভরে খারাপ কাজ করতে আসছি, কিন্তু একটা মার সাথে যে এরকম হইতেছে এটা অন্যায় হইতেছে, আর যদি পারো তাকে তার জায়গাতে তাকে পৌঁছাই দাও, এরকম করে ওকে বুঝায়। তো আমি ভাইয়া সবই জানতে পারি, কিন্তু এখনো আমাকে বলে যে দেখো তোমার তো যাওয়ার কোনো রাস্তা নেই। আচ্ছা। আমি ওকে বলছি যে ভাইয়া দেখ, পায়েও আমি ধরছি, ছোট আমি বড় হয়ে, তারপর ওকে বলছি যে ভাই আমি দেখ, আমি 30 পারা কোরআন তো পড়েছি, মানুষকে তালিম দিছি, আমার সামনে রাখ, আমি কসম খেয়ে বলবো আমি কাউকে কিছু বলবো না, শুধু আমার পাসওয়ার্ডটা দিবেন, চলে যাবো। আমি যাকে ছেলে বলছি, আমার জীবনে একটা জিনিসই ছিল, আমার জাবেতের আমার, তুই সেটাও ভাঙ করছো, তাহলে মনে করে আমার তো আর কিছু নাই, আমাকে শুধু পাসপোর্টটা দিয়ে দেয়, আমি কসম খেয়ে বলি ও আমি চলে যাবো। আর ও যদি ভাই আমাকে পাসপোর্টটা দিত, তাহলে বাকি আমি চলে যেতাম, আমি এখানে থাকতাম না। ও পাসপোর্টটা আনে, আনার পরে বলতেছে এই যে নাও, এই নাও, এরকম করে আমার সাথে খেলতেছে। কারণ আমার একটা জিদ ছিল, কেন জানো আমার ওর দেখলে আমার তারপর থেকে আমাকে নিজেকে ঘৃণা হতো। আর আমি এরকম ভাইয়া হয়ে গেছিলাম, আমাকে নিঃস্বার্থ এনেকে জিনিস ইউজ করাতো। কিরকম? যেরকম কি যে নিশার ইনজেকশন, আমার হাতে দাগ আছে, আমাকে নিশার ইনজেকশন দিত। ও যখন ভাইয়া আমার সাথে এনে কি এটাকে আমি রেপ বলি ভাইয়া, যখন ও আমার সাথে করতো তখন আমাকে নিশার গুলি খাওয়াতো বেশিরভাগে। ও মদ গুলো চিনো, পানির মত হয় গুলা, হ্যাঁ, তো ওই মতের ভিতরে ও নিশার জিনিস মিলাই বেশিরভাগে খাওয়াই দিত। এবং তারপর আপনার সাথে জি হ্যাঁ জি রে। তো ওইগুলাতে ভাইয়া আমার এখন ওই সমস্যা আছে, আমি আমার গতর কাফে আমি পড়ে যাই, আর বসে থাকতে পারি না। আবার এই পাটাতে সমস্যা আছে, পাটা দেখতে পারো অনেকটা ফুলা, নাকি ফুলে যায়। তো এইসব জিনিসে ভাইয়া ও আমাকে ইস্তেমাল করতে লাগলো। তো আর বললো, আমার মনে হয় আমরা একটা বিরতি নিয়ে আবার, কারণ সেই একইভাবে মানে এত বেশি ট্র্যাজেডিক একটা লাইফ হতে পারে, যেটা বলতে কিভাবে পারছেন আপনি এতক্ষণ আমি জানি না। আমি কিন্তু শুনতে হচ্ছে আমাকে, কারণ সারা বাংলাদেশ অপেক্ষা করছে গল্পটা শোনার জন্য, শুনতে হচ্ছে প্রিয় শ্রোতা। আমি একটা কথা বলবো, এটা হয়তো খুব নীতিবিরুদ্ধই হবে, যে মায়ের সমান কিন্তু ভাবি, যেটা জানি আমরা, বড় ভাইয়ের স্ত্রী, সেই স্ত্রীকে রেপ করছে, মানে মানুষ ভয়ঙ্কর। বি কেয়ারফুল অ্যাবাউট হিউম্যান বিং। হ্যাঁ, তো এভাবে আমি আর বাইরে যেতে কখনো পারি নাই এই 3 বছরের ভিতরে। আর হতো কি, আমি আমার বাবার কাছে যখন যাইতাম, বাবা হুইল চেয়ারে ছিল, ডাক্তার সিস্টার সবে ওর কাছে ছিল, মানে হুইল চেয়ারে থাকতেন উনি না? ওনাকে শারীরিকভাবে অক্ষম করে ফেলা হলো ওষুধ পুশ করে? জি, এটা ওনার ছেলেই করলো? জি, ওনার ছেলে। ওনার কাছে যাইতাম, ওনার হাত পাও কাঁপতো, কথা বলতে পারতো না। ও আমাকে দেখে যখনই দেখতো শুধু চোখ বেয়ে পানি পড়তো, আর কিছু বলার চেষ্টা করলো ও পারতো না। তো আমি আমার বাবার নাকি হুইল চেয়ার তো বসা থাকতো, তো আমি এমনি নিচে বসা বাবার পার উপরে এমনি মাথা দিয়ে বসে থাকতাম। এই সবগুলো কথা
বাবাকে বলতাম, তুমি তো একটু হলো আজ পাইছিলা, তখন তুমি আমাকে বলতা, আমি বাংলাদেশে আসতাম না। আমি যে 10 কোটি 8 কোটি টাকা ভাইয়া হারাচ্ছি, এটার জন্য আমার কোনো আফসোস নাই। কিন্তু জিনিস ছিল শুধু আমার না, এটা সব মহিলাদের জন্য, যে তার ইজ্জতটা ভাইয়া যখন আমার সেটাই নাই, তখন আমাকে বলো আমি কি করব। তো তার চোখের পানি আমার উপরে পড়তো, সে কিছুই বলতে পারতো না। তো ওকে আমি প্রচুর ভাইয়া পায়ে ধরছি। একটা মানুষের কাছে যদি বলা হয় সে জিনিসটা বোঝে, একটা জানোয়ারের কাছে যদি আপনি বলেন সে কি বুঝবে। তো আমাকে বলছিল তুমি আমাকে কখনো ভাই বলবা না, তুমি আমাকে বিয়ে করে ফেলো। তো আমি ওকে বলছিলাম যে যে ভিক্ষা করে সে যদি আমাকে প্রপোজ করতো রাজি হইতাম, কিন্তু একটা অপরাধীর সাথে থাকতে আমি রাজি না। তো বলছে যদি না থাকতে রাজি তাহলে তুই এভাবেই মর। আর তুই টাকা করে এই কথা বলতো। হ্যাঁ, আমি ওকে আবার বলছিলাম তোর কাছে বিয়ে করব, একটা শরত আছে, তাহলে তুই জাল টাকা বানাস, আমার আপত্তি নাই, শুধু তুই ওই বাচ্চাদের কিডন্যাপ করে তাদেরকে শরীরের অঙ্গ বিক্রি করিস না। হ্যাঁ, এইগুলা করিস না, আমি তোর কাছে বিয়ে করব। ও বলতেছে এটা তো হবে না, আরো খারাপ কথা বলে আর কি। আমি ভাইয়া ওই কথাগুলো বলতে পারি না, যে ওইভাবে যেভাবে ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করেছে আমার সাথে। আমাকে বলল যে তুই যদি বিয়ে না করস তুইও আমার বাপের মতো থাক। ও বলতেছে ও তো আমার বাবা, আমি বাবাকে করতে পারছি আর তুই কি। ওইটা মনে করেছিল ওই বাড়িটা বিক্রি করি, টাকাগুলো ওকে দিব। তো ওই বাড়িটা ভাইয়া তো আমি বিক্রি করব না, এটা আগেই বলেছিলাম। তো এইভাবে ভাইয়া আমার 3টা বছর ওইখানে আটকা ছিলাম। এরকম ভাবে আমার সাথে মনে করেন হয় যেগুলো হইতেছে ছিল, এবং অনেক কিছুই আছে যেগুলো আপনি আর বলার শক্তিটুকু এখন নাই। জি। তো একদিন নাকি আমার সাথে কথা হয় সায়ানের সাথে, ওই আমাকে বলে, ও আমাকে মারমত হয়ে দেখে। আর ওর একটাই জিনিস ছিল কি, আমি কমজোর ছিলাম। ও যখন আমাকে আম্মু ডাকতো, তো ওই আম্মুর যখন ভাই আমাকে ডাকতো তখন আমি সব দুঃখগুলো ভুলে যাইতাম। আমি এটা মনে করতাম না যে ও আমার ছেলে না। ওর লাইফটা আমাকে বলেছিল, তখন শোনার পর আমি ওকে বলেছিলাম ঠিক আছে, তুমি আমার সাথে যার জন্য যেভাবে করেছো ওটার জন্য আমি তোমাকে দোষ দায় কিছুই দেই না, তবে এতটুকু আমাকে করো, আমার এখান থেকে যেভাবে হোক তুমি আমাকে এখান থেকে বাঁচাও। এটা আমার জন্য জাহান্নাম হইতেছে আর আমি জাহান্নাম থেকেই বাঁচতে চাই। 18 চলতেছে, জানুয়ারিতে বলেছিল যে আমি কতগুলা নিশার এনে দিব, ট্যাবলেটস দিব, এগুলো আপনি যেভাবে হোক আপনি ডিজে কে খাওয়াবেন। আচ্ছা, ওই ডিঙের মধ্যে করে মিলাট করে তার বাদে এটা আপনি যেভাবে হোক চেষ্টা করে আপনি খাওয়াবেন। একটা স্প্রে দেয়, যদি লাস্ট পর্যায়ে নাকি না পারেন তাহলে এই স্প্রেটা ওর উপরে করবেন, স্প্রে করবেন। আমি আরো আগে ওখান থেকে বের হতে পারতাম, ওই স্প্রেটা পাওয়া যাচ্ছিল না। তো এটা এতটুকু ছোট একটা বোতল ছিল। তো ওইগুলা ভাই ও যখন আসার পরে নাকি যেভাবে ওই ইগুলা করে আমি ওইভাবে নাকি মিলাইয়ে কামিয়াব হয়ে যায় ওটার ভিতরে। প্রিয় শ্রোতা, রানী জাবেদকে যে বা যারা এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে সাহায্য করলো, বিশেষ কারণে আমরা তাদের নামগুলো প্রচার করছি না, কারণ রানীর প্রতিপক্ষ মানে একটা বড় একটা শক্তিশালী একটা দুষ্ট চক্র, যেটা ওর গল্পে উঠে আসছে। জি রানী, তারপর বলুন। ওই শ্রাপ যে ও পান করে, জি। আর যখন ও মনে করেন আসে বিস্তারিত, তখন আমি ওকে ওই স্প্রেটাও করি ওর মুখে স্প্রে করে। জি, ওর মুখে স্প্রে করে। আগে ও ডিং করার পরে এমনি শুয়ে পড়ার পরে আমার এনেকি রাগ ধরে যে তুই আজকেই এনেকি মরে যাচ্ছে। তো এই জন্য আমি ওকে ওই স্প্রেটা করি। করার পরে ও একদমই এনেকি শুয়ে পড়ে। ওকে আমি হিলাচ্ছিলাম, ওর যে মোবাইলটা ইউজ করছিল ওর পকেট থেকে সেই মোবাইলটা বের করে নিয়েছিলাম। তো এগুলো আমি করেছিলাম। আর বাইরের যেগুলো করার ছিল ওইগুলা বের করে জানুয়ারির 11 তারিখে। বাসাটা হচ্ছে আপনার চিটাগাং। জি। আচ্ছা, যে গাড়িটা ভাই নিয়ে আসো, গাড়িটা ব্ল্যাক কালারের থাকে, করোলা গাড়ি থাকে ব্ল্যাক, ওটার সবে বডিটা সব ব্ল্যাক থাকে। ব্ল্যাক এটা হচ্ছে যে আপনি ভিতর থেকে দেখবেন, আপনি কেউ বাইরে থেকে দেখতে পারবেন না। গ্লাস এরকম করা ওদের সব গাড়িগুলা এরকম ভাবে ইউজ হয়। বলে যে আমি যার কাছে আপনাকে দিয়ে আসবো ওইখানে মাত্র আপনি 1 সপ্তাহ থাকবেন, তারপর ওইখান থেকে বের করে বাইরে পাঠানোর চেষ্টা করবো, অথবা দুবাই অথবা পাকিস্তান। ফেনীতে একটা লোক আসে, অনেকটা বুজুর্গ বয়স্ক লোক, এই বড় দাড়ি, একটা টুপি মাথায়, যেরকম হজ করে লোক আসে না এভাবে। তাকে বলছে এর জানি কিছু হয় না, 1 সপ্তাহ তুমি তোমার কাছে রাখবা। আমরা ওখান থেকে গাড়িতে বসে না, ওর বসে ট্রেনে
ট্রেনের রাস্তা ইউজ করে। তো এখান থেকে আমরা আসি স্টেশনে ঢাকাতে, আচ্ছা, কমলাপুর স্টেশন। তারপরে আমাকে নিয়ে যায় ওর বাসাটা থাকে টুঙ্গিতে। 15 দিন ভালোভাবে এনেকি চলতেছে, ও আমাকে কিছু বলতেছে না। বাবার মতো একটা লোক দেখে, এরকমই বয়স্ক, ও 5 টাইম নামাজ পড়ে, টুপি রাখে মাথায়, কিন্তু ভাইয়া ওরও ব্যবসা এগুলাই। আচ্ছা, একই দলের লোক, একই ওরই ব্যবসা এগুলা। ওর একটা আপন ভাতিজি, সেই আপন ভাতিজিকে দিয়ে এই সব ব্যবসা করায়। তো একটা রুম এনেকি করে রাখছে, এটাতে নামাজ পড়ে সব লোক, এনেকি সোফা সেট বাগার সব রাখা আছে। আরেক 2টা রুম, একটা রুমের মধ্যে ওর ভাতিজি, আর 2টা রুম ও ইউজ করে। বাইরে থেকে লোক আসে, এনজয় করে চলে যায়। আচ্ছা, ওইখানে আবার আমি দেখছি যেটাকে এখানে বলা হয় বাবা ডাইল বলা হয়, বোতল যে আছে পেন্সিল, এগুলা ওই ভাতিজিকে দিয়ে ওর বিক্রি করতে হয়। আচ্ছা, এবং উনি একজন বুজুর্গ বেশ ধারণ করে ঘুরে বেড়ান। এমনি দেখতে তো বুঝবো, কিন্তু বলতে এই জিনিসটা পাপ হবে। আমাকে কিছু বলে না ভাইয়া। তো একদিন আমি নাকি ওই মেয়েটা যে ওর নাম হচ্ছে, আচ্ছা, ওর সাথে ওর আপন ভাতিজি, ওর সাথে আমি দেখি কি ওর সাথে ও খারাপ কাজ করে আর কি। আচ্ছা, এই যে লেবাসধারী একজন মানুষ, সে যাবতীয় খারাপ কাজগুলো করছে এবং নিজের আপন ভাতিজির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। আচ্ছা, কেয়ারফুল অ্যাবাউট হিউম্যান বিং। জি, তখন আমি প্রশ্ন করি, তুমি বাবা জান বলো, এই তো ওর সবকিছু আর কি এভরিথিং বললো। তখন আমি ওকে বললাম যে দেখো, আমি এই শখটাকে মারবো। আর আমার সাথে ছিল ভাইয়া ওই স্প্রে আর অনেকগুলা ওষুধ, হ্যাঁ মেডিসিন ছিল। এই ভাইয়া জিনাগুলা করে আমার, এগুলাতে অনেক লাগে, আমি পাগলের মতো হয়ে যাই। আর ওকে আমি মেরেছিলাম মেয়েটাকে। তো আমাকে বলেছিল যে দেখো, আমি জানি না তুমি কে, যদি তুমি ওদের সাথে থাকো তাহলে তুমিও বাধ্য হবে। তখন ভাইয়া আমার ওই কথাগুলো মনে পড়লো যে আমি তো এটার ভিতর থেকে আসছি, এবং বের হতে পারেনি, এখান থেকে মেনে নিয়েছে। জি, মেনে নিয়েছে। তো তারপর আমি কি বললাম যে ওকে যদি মেরে ফেলো না, তখন বললো কি করে এটা হয়। থাম বলে আমি যদি করি তাহলে, বললো তুমি করে দেবো আমাকে কাজটা, হ্যাঁ তাহলে আমি তোমার সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি যদি করে দেই তো তোর কিন্তু বাসা ছাড়তে হবে, হ্যাঁ তুমি দেখাও, তাহলে আমি তোমাকে মানবো যে না তুমি বাহাদুর মেয়ে। তো এরকম ভাবে করলো। আর আমি যে কোথা থেকে আসছি কি আসছি এটা আমি কিছুই জানি না, ওকে কিছু বলি নাই। তো তারপরে ভাইয়া আমার সাথে ওই মেডিসিন গুলা থাকে, হ্যাঁ, আর ওই স্পাইরা থাকে। আর এদিক দিয়ে হয়ে যায়, সরি একটা কথা ভুলে গেছি, 1 সপ্তাহ ও যে আমাকে নাম্বারটা দিয়েছিল, নাম্বারটা বন্ধ পেতেছি। 15 দিনের মাথায় এনেকে ওকে আমি বলি যে কাজ করো, যখনই তোমার কাছে আসবে খারাপ কিছু করার জন্য, তো ও তো মনে করো বাবা খায় তো ওকে যেইভাবে হোক চাতে পারো অথবা কিছু মিলাই পারো, এইগুলা মিলাই দিয়ে ওকে খাওয়াবা। আচ্ছা, খাওয়ানোর পরে স্প্রে ওর উপরে এটা দিলেই বেউস হয়ে যাবে। তো কি করছে ভাইয়া, ওইগুলা খাওয়াচ্ছে, পুরা স্প্রেটা ওর উপরে করে দিছে। তারপর ওর সাথে এনেকে আমি কিছু খারাপ কাজ করি। আমি খারাপ কাজ বলতে আমার তখন অনেকটা ভাই, আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার নাকি দেওরের যে এটা ছিল ডিজের, ওরই রাগটাও আমার এর উপরে আসে। তখন ও যে এলফি হয় না, ওটাকে আমরা এলফি বলি, আর এখানে জানি এটাকে অন্য, এটা ও যে কিছু জোড়ানো হইলে কিছু হলে আঠা, হ্যাঁ সুপার গ্লু, হ্যাঁ 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 সুপার গ্লু, হ্যাঁ। তো তখন নাকি এই সুপার গুলো নাকি আমি বলবো অবশ্যই, হ্যাঁ, ওর নাকি আমি সে ঢেলে দিই, বুঝতে পেরেছি, বুঝছে। কারোর কাছে জীবনে বেঁচে থাকলে তো কারোর কাছে যেতে পারবি না। এই কাজটা করে এনেকে ও আর আমি বেরিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, ও বলতেছে আন্টি আপনি কোথায়, ওদের বাড়ি আবার নিজস্ব বাড়ি ওদের বরিশাল, ওর বাবা মা নেই। তো যাই হোক, ও বলতেছে আমার চিন্তা আপনি করেন না, হ্যাঁ আপনি ওইখান থেকে ভাইয়া শুধু আমি আমার যে পরনে কাপড়টা ছিল ওই কাপড়টা নিয়ে 1002 মতো টাকা এনেকি আমাকে দেয়। আচ্ছা, হ্যাঁ, বলতেন আন্টি আপু কোথায় যাবেন, তো আমি বলতেছি আমি নিজে কোথায় যাবো সেটা তো বলতে পারি না। এক জাহান্নামের থেকে এসে আরেক জাহান্নামে পড়তে চাই না, কেন ওইখানে যদি নাম্বারটা খোলা পেতাম, হ্যাঁ তাহলে ভাইয়া আমি ওইখানে থাকতাম। আমি জানি না ওর সাথে কি হয়েছে। তো যাই হোক, ওইখান থেকে আমি ওই যে স্টেশনটা নাকি আসছিলাম, ওই স্টেশনে আমি যাই। তো আমার এই ছিল যে আমি কোন একটা মাজারে চলে যাব, কোথাও কারো বাসায় আমি আর যাব না, সবই একই রকম লাগতেছিল ভাইয়া। হ্যাঁ, যেখানে যাই ওইখানে এসব। তো এগুলা করার পরে তো ওকে আমি ওই স্টেশনে যাই মতন, ওইখানে একটা যে ওকে নাকি সবাই ওইখানে নাকি ও একটা পাগল আর কি,
পাগল। হ্যাঁ পাগল, মানসিক ভাবে ও পাগল। আর এমনি ওর সাথে সবাই ওকে ওইখান করে সবাই বলছে যে আমরা নিয়ে গেছিলাম, ওর সাথে একটা জিন আছে এই ধরনের। হ্যাঁ। আপনি ওনাকে কোথায় পাইলেন? ওকে আমি কমলাপুর স্টেশনে পাইছি। জি, ওকে সবাই দরবেশ বলে। তো আমি নাকি কোনায় এভাবেই এই বকরাটা আমার পরনের ছিল, এইভাবে কোনাতে এমনি বসে রয়েছি। বেঞ্চ আছে, বেঞ্চের উপরে, আমি নিচে না। বসে বসে ভাবতেছি যে আমি এখন যাব কোথায়, এখান তো আমার ধরার কেউ নাই, কিন্তু আমার এখান থেকে যেতে হবে। আর আমি তখন নাকি বলছি যে কোনো একটা মাজারে চলে যাব। তো এরকম ভাবে ও আবার বসে নাকি কলা আছে, ও কলা খাইতেছে আর আমাকে আমার তরফ দেখতেছে। দেখার পরে ও আমার কাছে আসছে, আমার কাছে এসে বলতেছে তোমার কি হয়েছে? তো আমি বলতেছি যে বাবা আমার কিছু হয় নাই, আমাকে আমার মতো থাকতে দাও। তো বলতেছে যে না, তুই তো এখানে অসহায়, তো তোর তো কেউ নাই, তো তুই আমার সাথে যাবি। ও কিন্তু ছেলে ভাই, একটা আমার ছেলের মতোই বয়স। জি। তো এরকম মনে করেন ওর এরকম দাড়ি, এরকম মনে করেন কাপড় পরে, কিন্তু ময়লা। হ্যাঁ ময়লা। তো ওকে আমি বলতেছিলাম যে তোমার সাথে ভাই কোথায়, ভালো মানুষের সাথে যে যাই ভালো মানুষ পাই না, তো তোমার সাথে কোথায় যাব? বলতেছে তুই যাদেরকে পেয়েছো সবই ভুল, তুই আমার সাথে যদি যাস তাহলে ভালো থাকবি, চল তুই তো আমার মা। তো আমি বলতেছি যে মা লাশটা শুনে ভাইয়া আমি ওইখানে একটু দুর্বলতা হয়ে গেছি আর কি, যে ও মা বলতেছে তো যদি কেউ নাই তাহলে ওর সাথে যেয়ে দেখি কি হয়। তো ভাইয়া আমি ওর সাথে কি যে আমি কোথা থেকে যাবা, তো বলতেছে আয় আমার সাথে আয়। তো হ্যাঁ, তো ওর সাথে গাড়িতে নাকি বসছি, ওখান থেকে এসে আসছি, গাড়িতে আসছি, আসার পরে যেখান থেকে আমি আসছি উঠছে, বলতে মাজারে থাকি আমার সাথে। মাজার, তো মাজারের নামটা নিয়েছে মতন আমি আরেকটু কমজোর হচ্ছে যে হ্যাঁ আমি মাজারে যাব, দেখি কি হয় জীবন। তো তখন ওর সাথে মাজারে আসি, মাজারে আসার পরে দেখি যে বাকি ও মাজারে থাকে, আর ওইখানে থেকে সবাইকে বলতেছে আমি আমার মা পেয়েছি, আমি মা নিয়ে আসছি। তো ওরা বলতেছে তোর মা এত বছর পরে থেকে কোথায় আসলো? আমি ওখানে একটু আবার চালাকি করেছি যে ওদের কথাগুলো শুনে কথা বলতাম, যারা কি বলে। হ্যাঁ, তখন এনেকে বলতেছে হ্যাঁ আমার মা আসছে। তো ওরা ওইখানে ওকে ভাইয়া প্রচুর মানে। জি, ও যা বলে, ও বলে যেটা একটা বিপদ আসলে ও আগের থেকেই বলে যে বিপদটা, হ্যাঁ এরকম আর কি। প্রচুর লোক ওকে মানে। তো বলতেছে হ্যাঁ তুমি এত বছর এনেকে কোথায় ছিলা? তো আমি বলছি কি বাইরে ছিলাম। ওর মাঝে কোন রাষ্ট্রে ছিল ওটা তার আমি জানি না। তো আমি বলতেছিলাম বাইরে ছিলাম। তো বলতেছে হ্যাঁ, ও বলতো যে আমার মা পাকিস্তানে। তখন আমি একটু কমজোরি হলাম যে হ্যাঁ পাকিস্তানে। তো হ্যাঁ, তখন এনেকে আমি বললাম যে হ্যাঁ আমি পাকিস্তানে ছিলাম। তো পরবর্তীতে একজনের এনেকি এরকম করে 2-4 দিন থাকতেছে। তো একটা মহিলা ওকে, ও আবার ওইখানে সব ঘরে ঘরে যায়, কেউ ওকে বাধা করে না। হ্যাঁ, বড় বড় হোটেলে খায়, কেউ সবাই ওকে খাওয়ায়। হ্যাঁ, তো ওইখানে আমি গেছি মতন ভাইয়া, সবাই আমাকে দেখতে আসতেছে যে জীবনের মা আসছে, বাবা রেখে আসছিল এরকম। তো ওনার কাছ থেকে শুনে, তো ওনারা যখন আমাকে জিজ্ঞাসা করছে আমি হ্যাঁ ওর বাবা তো আমাকে রেখে আসছিল, তারপরে আমি এসে ওর খোঁজ পাইছি, তারপরে ওর সাথে আমি আসছি, ও আমাকে নিয়ে আসছে ঢাকা থেকে। ঢাকা আসছিলাম এর জন্য তো ও ঢাকা গেছে, তারা বলতেছে এর জন্য তো ও ঢাকা গেছে। হ্যাঁ, আর বলছে যে মা নিয়ে আসছি। তো ওর ওই কমজোরিটা ভাইয়া আমার এই কাজটা আমি লাগাচ্ছি, ওইখানে ওই হিসাবে থাকি। আচ্ছা, আপনি ওনার সাথে আছেন না? হ্যাঁ, ওইখানে আছি, সবাই জানে যে আমি ওর মা। কিন্তু আজকে যদি আমাকে কেউ শুনে তাহলে ওরা জানতে পারবে কথাটা যে আমি ওর মা না। অরিজিনাল ভাই আমার ওর মা না। এটা আপনি কি করে বুঝতে পারলেন যে ওর মা না? এই জন্য কেন, আমার ছেলে তো ওর বাবা যেটা নাকি পাকিস্তানের যে ছিল, তো ওর বাবা তো ওকে নিয়ে আসে নাই। আচ্ছা, ওর বাবার কথাও বলেছে তাই তো? হ্যাঁ, ওর বাবা। এই জায়গাটা আমি কিন্তু এতক্ষণ ধরে মনে করছিলাম হয়তো এই সে আপনার হারায় যাওয়া ছেলে। ভাইয়া, ও তো ওর বাবা নিয়ে আসছে ওকে। যদি সত্যি এমন হতো যে এই ছেলেটাই আপনার ছেলে, কিন্তু জীবন তো আসলে অন্যরকম। জীবন আসলেই কল্পনার চেয়েও বেশি কিছু। ওর বাবা তো নেই, বাবা কোথা থেকে আসবে? তো আমি একটা কথা বলতে চাই ভাইয়া, যে যারা আমাকে শুনুক, দেখো আমি ওর আশ্রয় নিয়েছি কেন, আমার থাকার কোনো জায়গা ছিল না, এর জন্য ওকে ইউজ করার জন্য না। আপনি কি করতেন? আপনি কেন ওকে ইউজ করবেন? আপনার তো কিছু করার নাই। আর আমি শুধু আমার শায়ান আলীর জন্য কোথায় বলতে চাই, ও যেখানে থাক, যদি আজ আমাকে শুনে তো আমার সাথে যোগাযোগ করুক, আমি এটা চাই। আর যে ছেলেটা আমাকে, আমার ছেলে বোন আমার জীবনে আছে, আমি চাই ও যেন
ভালো রাস্তায় সে যদি বেঁচে থাকে। যাই হোক, এটা তো আমি চাই যে দুটোটা ছেলে ও যেন ভালো রাস্তায় এসে পড়ে, যদি বেঁচে থাকে। আর আমার বাবুটা যেখানে থাক, ও যদি আজ আমাকে শুনতে পায়, শুনে তাহলেও আমার কাছে ফিরে আসুক। আর আমি বাংলাদেশি সবাইকে একটু কথা বলতে চাই ভাইয়া, জি অবশ্যই, যে আমার বাবা আমার মা যার জন্য, যে দেশটার জন্য জান দিয়েছে, আমি সে দেশের ভক্তি, আমি এই দেশটাকে ভালোবাসি। ভাইয়া, আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল, আর এখন মুক্তিযুদ্ধ অনেক কিছু হইতেছে। আমি চাই প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করেন। আমি আমি জানি না কি ভুল করেছি, লোক বলে ভুল করলে তারই হয়, কিন্তু আমি জানি না ভাইয়া। যদি কেউ জানে আমাকে ভুলটা বলুক, যে আমার ভুলটা এখানে হয়েছে। তো সবার কাছে ভাইয়া, বড় ছোট সবার কাছে রিকোয়েস্টটা করি, যারা আমাকে শুনতেছে, প্লিজ আমাকে একটু হেল্প করেন, অথবা পাকিস্তান যাওয়ার জন্য, অথবা আমার ভালোভাবে একটু থাকার জন্য। আমি শুধু এই জিনিসটা চাই, কেন আমি আর পারতেছি না ভাইয়া। আর আমি একটু ভালোভাবে ভাইয়া থাকতে চাই, যদি আমার বাঁচার মতো, তাহলে। আর না হলে আমাকে সবাই বলে দেখ যে এই কাজটা তুমি করো, এটা করবো ভাইয়া। আমি সবার কাছে শুধু হাত জোড়ে কথাটা বলি, যে যতটুকু এরা পারুক, অথবা আমার এতটুকু আমাকে পাকিস্তানে পাঠাও, দেব, আমি ওখানে চলে যাব ভাইয়া। আপনার পাকিস্তানে বাড়ি বা আপনার অনেক কিছু তো রয়ে গেছে ওখানে, না? জি, ওগুলো কি আছে? ওগুলো জি জানেন? আছে। কোনোভাবে পাকিস্তান যদি যেতে পারেন, প্রিয় শ্রোতা, জি, আমি পাকিস্তান যাওয়ার জন্য ভাইয়া চেষ্টা করেছিলাম। তো এখানে প্রচুর টাকা চেয়েছে, এটা আমি কিন্তু যেতে পারি না। কিন্তু আমি এটাই চাই ভাইয়া, ঠিক আছে। আমি আর কিছু চাই না। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ 2টা সপ্তাহ ধরে, 2টা বুধবার ধরে এই গল্পটা শোনার জন্য, এবং শুনে অনেক কিছুই আপনার জীবনের উপরে ইফেক্টিভ হয়েছে, আই এম শিওর। হতেই হবে, যে কারণেই এই গল্পটা প্রচার করেছি 2টা বুধবার ধরে। এতটুকুই চাই আমি ওর পক্ষ হয়ে, যে ওর জন্য দোয়া করবেন। যদি কেউ কোনোভাবে সাহায্য করতে চান, সেটা আপ টু ইউ। এবং এই মানুষটা কিভাবে বেঁচে আছে সেটা পুরোটা গল্প শুনলেই বোঝা যায় যে বেঁচে থাকাটা কতখানি টাফ হয়ে দাঁড়িয়েছে আজকে। আমি এটাই চাই প্রথমত, যে সে যেন তার ছেলেটাকে খুঁজে পায়। যদি কোনোভাবে সেই ছেলেটা, তার আসল সন্তান, আপন সন্তান, সে যদি কোনোভাবে অনুষ্ঠানটা শুনে থাকে। পশুপক্ষী, ছোটদের মহাভারত প্রভৃতি। যোগেন্দ্রনাথ সরকার 1935 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। গল্পাংশটি ছোটদের জন্য লেখা মহাভারতের আদিপর্ব থেকে নেওয়া হয়েছে। গল্পের মূল বিষয় পাণ্ডু ও কুরুর সন্তানদের মধ্যকার পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক এবং যুদ্ধবিদায় পরদীর্ষা প্রদর্শন। অস্ত্রবিদ্যার শুরু ও দ্রোণাচার্য হস্তিনাপুর এলে ভীষ্ম তাকে রাজকুমারদের শিক্ষক হিসেবে সাদরে গ্রহণ করেন। দ্রোণাচার্য ততোধিক স্নেহ ও সযত্নে কুমারদের যুদ্ধ বিদ্যা শেখালেন। রাজকুমার অর্জুন তার কাছে সর্বাধিক প্রিয় হয়ে উঠলেন। এতে কর্ণ ও দুর্যোধনা প্রতিরুষ্ট হন। অস্ত্রবিদ্যা শিক্ষা লাভের ক্ষেত্রে অর্জুনের পারদর্শিতায় মুগ্ধ হয়ে